কিন্তু আমরা যদি উল্টা দিক দিয়ে দেখি, তাহলে আমরা দেখব টাকার মান কমছে, তাই না? আগে যেই টাকায় বিগত ১৪ বছরে দেশের বিরাট মানে সাফল্য
ওকে, তো আমরা আমাদের ক্লাস আজকে শুরু করতে যাচ্ছি। তো চলেন আমরা পড়ি। তো প্রথমেই যেটা আমি রিকোয়েস্ট করব সেটা হচ্ছে যে আমাদের প্রিভিয়াস লেকচারে আমরা মোটামুটি অনেক কিছু বকবক করেছিলাম, মানে ওরিয়েন্টেশন ক্লাস। তো সবাইকে আমাকে শুনতে পারছেন? একটু শুনতে পারলে চ্যাট বক্সে একটু ইয়েস বা নো লিখেন দয়া করে। চ্যাট বক্সে ইয়েস বা নো লিখে দেন তাহলে। শুনতে পারলে সবাই চ্যাট বক্সে একটু ইয়েস বা নো লিখে দেন। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছেন। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তো আমাদের আজকে ফার্স্ট ক্লাস, মানে ওরিয়েন্টেশন ক্লাসে আমরা তেমন কোনো বক 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 করি নাই, আমি কিছু পড়াই নাই, কিছু নর্মাল বিষয় পড়াই আর কি শেষ করছিলাম। ওকে, তবে আমরা জিনিস দেখিয়েছিলাম যে কিভাবে আমরা বড় বড় বাক্যের দিকে যাব। ঠিক আছে, আমরা এই যে বলেছিলাম একটা বড় বাক্য লিখিয়ে দেখিয়েছিলাম, কোথায় গেল এই যে বড় বাক্য। ঠিক আছে, 8 নম্বর বাক্যটা। তো আপনি দেখেছেন যে ছোট বাক্য থেকে বড় বাক্য যাওয়া, ছোট বাক্যেরও একেবারে ছোট ছোট ভার্সন আমরা চলে যাব। ঠিক আছে, তো ইংরেজি লেখালেখিতে আমাদের প্রথমে যে জিনিসটা জানতে হয় সেটা হচ্ছে যে সেন্টেন্স কাকে বলে। ওকে, আই রিপিট, হোয়াট ইজ কল্ড সেন্টেন্স? বাক্য কাকে বলে? তো বাক্য কাকে বলে বলতে গেলেই আপনারা দেখা যায় অনেকেই অনেক অদ্ভুত অদ্ভুত ডেফিনিশন দেন, যদিও not a single one of them become sufficient to express the idea of sentence. ঠিক আছে, অনেকেই অনেক রকম আহ ভাবে ডিফাইন করেন। তো আমরা বলি যে লেখালেখির এই পর্যায়ে বা গ্রামারে আমরা একটু ভিন্ন ধরনের জিনিস শেখার চেষ্টা করি। চলেন, যেটা প্রথাগত বইয়ে পড়েছেন বা জেনেছেন সেটা তো অবশ্যই জানি, ওটাকে আর নতুন করে একই জিনিস পড়ানো কিছু না, একটু ভিন্ন জিনিস জানবো। ঠিক আছে, ফর এক্সাম্পল আমরা যদি বলি যে ধরেন 1 নম্বরে আমি লিখলাম যে আই লাভ ইউ, এটা একটা বাক্য। 2 নম্বরে লিখলাম ইউ হেট মি, এটা একটা বাক্য। 3 নম্বরে লিখলাম আই লাভ ইউ বাট ইউ হেট মি। তো যখনই আমরা বলি যে 1 নম্বরে একটা বাক্য আছে, 2 নম্বরে একটা বাক্য আছে, তাহলে 3 নম্বরে কয়টা বাক্য আছে? অনেকেই বলে যে ভাইয়া 3 নম্বরে, যে স্ক্রিনে অনেকে দাগাদাগি শুরু করে দিয়েছে অলরেডি। ঠিক আছে, স্ক্রিনে দাগ দিলে কিন্তু পুরো ক্লাস রেকর্ড এটা থাকবে, বি কেয়ারফুল। তো অনেকেই দেখা যায় যে 3 নম্বর বাক্যটায় মনে করে যে এখানে 2টা বাক্য আছে, যে আই লাভ ইউ একটা বাক্য, আর হচ্ছে গিয়ে ইউ হেট মি আর একটা বাক্য। এরপরে অনেকে যে উত্তরটা দেয় যে না ভাই, এখানে একটা বাক্য আছে বা 2টা ক্লজ আছে। তো এই জন্য বলি যে বাক্যটাকেই আমরা একটু ভিন্নভাবে আহ বাক্যটাকেই আমরা একটু ভিন্নভাবে ডিফাইন করব। ঠিক আছে, আজকে আমরা এমন একটা ডেফিনিশন নিব যেই ডেফিনিশনটা কোনো বইয়ে নেই। ঠিক আছে, সেই ডেফিনেশনটা কি এবং ওই ডেফিনেশনটা 3 নম্বর বাক্যে আসলে কয়টা বাক্য আছে ওইটাও ক্লিয়ারলি বুঝাবে। আমি লিখবো ওয়েন এভার, যখনই উই উইল ফাইন্ড এনি সেন্টেন্স এন্ডিং পাংচুয়েশন, আমরা যখনই কোনো বাক্য শেষ হয়েছে বোঝায় এইরকম কোনো পাংচুয়েশন পাবো। তো ভাই এরকম পাংচুয়েশন গুলো কি কি? এই যেমন ধরেন ফুল স্টপ, কিংবা ধরেন কোশ্চেন মার্ক, কিংবা ধরেন এক্সক্লেমেটরি সাইন, এই যেগুলা যখনই আমরা এই ধরনের কোনো পাংচুয়েশন মার্ক দেখব, দা ইমিডিয়েটলি preceding part will be called a complete sentence। যখনই আমরা এই ধরনের কোনো পাংচুয়েশন পাবো, সেন্টেন্স এন্ডিং পাংচুয়েশন, তার ঠিক আগের পুরো অংশটাকেই আমরা কি বলবো? বাক্য বলবো। পেনটা ছেড়ে দেখো এটা। ঠিক আছে, যখনই আমরা কি দেখবো যে ফুল স্টপ, কোশ্চেন, তারপরে হচ্ছে পাংচুয়েশন মার্ক, এই এক্সক্লেমেটরি সাইন, এইরকম কোনো কিছু পাবো, তার ঠিক আগের অংশকে আমরা বাক্য বলবো। তো এবার দেখেন যে 1 নম্বর বাক্যে আই লাভ ইউ বলার পরে একটা ফুল স্টপ আছে,
তাহলে এখানে এই পুরোটাই বাক্য। তারপর দেখেন ইউ হেট মি বলার পর একটা ফুল স্টপ আছে, তাহলে এটা পুরোটাই একটা বাক্য। আর 3 নম্বর বাক্যে আই লাভ ইউ বাট ইউ হেট মি বলার পরে একটা ফুল স্টপ আছে, তাহলে এখানে এই পুরোটা মিলেই একটা বাক্য। তাহলে এই মুহূর্তে কিন্তু আমাদের আর ডেফিনিশন সিলেকশনে কোনো প্রবলেম হচ্ছে না যে এখানে কয়টা বাক্য আছে। সো রাইট নাও উই নো দ্যাট 3 নম্বরে একটা বাক্য আছে। কিন্তু এই 3 নম্বরে গিয়ে দেখবেন যে দুইটা অংশ আছে, যেমন 3 নম্বর বাক্যের এই যে আই লাভ ইউ একটা অংশ, আবার ইউ হেট মি একটা অংশ। এই যে দুইটা অংশ আছে, যেই অংশগুলো চাইলেই কিন্তু আপনার কি হতে পারবে, আলাদা বাক্য হতে পারবে। যেমনটা আপনি হয়তো 1 নম্বর এবং 2 নম্বর বাক্যে দেখতে পাচ্ছেন। এই যে বাক্যের মধ্যে কোনো একটা অংশ যা চাইলে আলাদা বাক্য হতে পারে, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে ক্লজ। তাহলে আজকে থেকে যদি কেউ জিজ্ঞেস করে যে ক্লজ কাকে বলে, এই সংজ্ঞাটা আমরা অন্যভাবে শিখব। আচ্ছা, একজন হাত তুলেছেন, কামরুল ইসলাম সাহেব, বলেন ভাই, শুনতেছি। অডিওটা অন করে বলেন, শুনতেছি। হ্যালো, 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 বলেন, শুনতেছি ভাই। স্যার, ক্লাস কতক্ষণ আগে শুরু হয়েছিল স্যার? ক্লাসে যে মাত্রই শুরু হয়েছে ভাই। ও, 10টার সময় টাইম দিন স্যার, অনেক থেকে জয়েন করতেছে ধীরে ধীরে। 2-3 মিনিট আগে শুরু হয়েছে। তো যখন আমরা দেখবো যে বাক্যের মধ্যে কোনো একটা অংশ যা আপনি চাইলে কেটে নিয়ে আলাদা বাক্য বানাতে পারেন, ওই জিনিসটাকে আপনি তাহলে কি বলবেন, ক্লজ বলবেন। তাহলে আজকে থেকে আমরা ক্লজের একটা আনকমন একটা ডেফিনেশন পেয়ে গেলাম যে হোয়াট ইজ কল্ড ক্লজ। সো ক্লজ কি, আমরা বলবো যে ভাই ইট ইজ এ পার্ট অফ সেন্টেন্স, এটা বাক্যের একটা অংশ, that can be used as a complete sentence if needed, যদি দরকার হয়। আমি বলতেছি না করতেই হবে, দরকার হলে আপনি করতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তাহলে রাইট নাও আমাদের কাছে কিন্তু সেন্টেন্সের একটা সুন্দর ডেফিনিশন আছে, তারপরে হচ্ছে ক্লজের একটা সুন্দর ডেফিনিশন আছে। আমরা যখনই বাক্য শেষ হয়েছে বোঝায় এমন কোনো পাংচুয়েশন পাবো, তার আগে পুরোটাকে একটা বাক্য বলবো। আর যদি দেখি যে অংশ আছে যা চাইলে আপনি কেটে আলাদা করে নিয়ে বাক্য বানাতে পারবেন, এটাকে আমরা হচ্ছে ক্লজ বলি। সবাই নিজ দায়িত্বে অডিও এবং ভিডিওটা অফ রাখবেন, নয়তো যেটা হবে কি, ক্লাসের সাইজটা, রেকর্ডেড সাইজটা অনেক বড় হয়ে যাবে। অনেকেই আছেন বলা সত্ত্বেও অডিও এবং ভিডিও অফ না করে বসে আছেন, ঠিক আছে। হাসান সাহেবকে আমি দেখতে পাচ্ছি, তারপরে তৈয়ব সাহেব অডিও অন করে বসে আছেন। এগুলো আসলে প্যাথেটিক, আপনাদের বললে আপনারা শুনতে চান না, তারপরে বলে যে শুনুন ভাই, রুড বিহেভিয়ার। তো আমরা বুঝে গেলাম যে হোয়াট ইজ কল্ড সেন্টেন্স এন্ড হোয়াট ইজ কল্ড হচ্ছে ক্লজ, ঠিক আছে। সো আই হোপ এটা নিয়ে আর কোনো আমাদের সমস্যা হওয়ার কথা না। এবারে দেখেন, এই জায়গাটাতে এসে আমরা সেন্টেন্স কাকে বলে শিখলাম এবং ক্লজ কাকে বলে শিখলাম। এবারে আমরা যেটা করব, আপনারা কি স্ক্রিনে আমাকে দেখতে পাচ্ছেন? আই মিন স্ক্রিনে লেখাগুলো দেখতে পাচ্ছেন? একটু কমেন্ট চ্যাট বক্সে, হ্যাঁ দেখতে পাচ্ছেন, থ্যাংক ইউ। এবার আমরা দেখব যে এই যে ক্লজ, এই ক্লজকে আমরা কয়ভাবে ক্লাসিফাই করতে পারি। দেখেন, আমরা ক্লজকে আমরা লিখব দেয়ার আর there are two types of clause. ক্লজের দুইটা ধরন আছে। একটা কি, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। তো আপনি দেখবেন যে অনেকেই ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে আবার প্রিন্সিপাল ক্লজ বলে, মেইন ক্লজ বলে, অনেক অনেক নামে ডাকে। ওইটা আমাদের মেন বিষয় না, ঠিক আছে। যে নামে ডাকতে মন চায় সে সেই নামে ডাকবে, ঠিক আছে।
অনেকে আবার দেখবেন ডিপেন্ডেন্ট ক্লজ কে আবার দেখবেন যে সাবঅর্ডিনেট ক্লজ নামে ডাকে, আর অনেকে অনেক নামে ডাকে, বাট আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং ডিপেন্ডেন্ট ক্লজ বললাম, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে উই নিড টু রিকগনাইজ হুইচ ওয়ান ইজ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এন্ড হুইচ ওয়ান ইজ ডিপেন্ডেন্ট ক্লজ, এটা আমাদেরকে রিকগনাইজ করে দেখতে হবে, ঠিক আছে। তো আমরা আসেন একটু দেখার চেষ্টা করি। আমি খুব বেসিক থেকে শুরু করেছি, কিন্তু সেন্টেন্স গুলো কিন্তু অনেক অ্যাডভান্স করা হবে আস্তে আস্তে, ঠিক আছে। সো ঠান্ডা ভাবে পুরো লেখাটা বুঝতে হবে, পুরো লেকচারটা ক্লিয়ার করতে হবে, ওকে। তো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কাকে বলে এবার এটা আমরা একটু দেখবো, আসে, ঠিক আছে। যখনই আপনি দেখবেন যে কোনো একটা ক্লজকে কেটে নিয়ে কোনো চেঞ্জ করতে হবে না, শুধু ফুল স্টপ দিলেই সে একটা সেন্টেন্স হয়ে যাবে, আপনি ওইটাকেই বলবেন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে। ওইটাকে আমরা বলবো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ আইসি। এখন আপনি বলতে পারেন এর ব্যতিক্রম কি নেই? হ্যাঁ, অবশ্যই এর ব্যতিক্রম আছে, কোনো সমস্যা নেই, বাট ওগুলা কম, ওগুলা পরে আমরা শিখবো, সমস্যা নেই। আমরা আগে মেন পয়েন্টটা বুঝে নিই যে ক্লজকে কেটে নিয়ে যদি ফুল স্টপ দিলেই সে বাক্য হয়ে যায়, তাহলে ওইটাকে আমরা বলবো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। যেমন 3 নম্বর বাক্যের আই লাভ ইউ, এটার পরে একটা ফুল স্টপ দিলে সে বাক্য হয়ে যাবে, তাই এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। যেমন ইউ হেট মি 3 নম্বর বাক্যে, যে বাট ইউ হেট মি, এটাও কেটে নিয়ে ফুল স্টপ দিলে কিন্তু একটা বাক্য হয়ে যাবে, তাই এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সংজ্ঞাটা বুঝে গেলাম যে যদি আমরা দেখি যে ক্লজকে কেটে নিয়ে কোনো চেঞ্জ করতে হবে না, শুধুমাত্র একটা ফুল স্টপ দিবেন, তাহলে সে বাক্য হয়ে যাবে, তাহলে সে কি হবে? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে যাবে। তাহলে এখন আপনি বলতে পারেন যে সুমন ভাই তাহলে ডিপেন্ডেন্ট ক্লজটা কি? মজার কোশ্চেন, কোনো সমস্যা নেই, আমরা ক্লিয়ার করে ফেলবো। ডিপেন্ডেন্ট ক্লজ হলো যখন দেখবেন ক্লজকে কেটে নিয়ে ফুল স্টপ দিলেও সে বাক্য হচ্ছে না, ও বলতেছে ভাই আমার আরো কিছু চেঞ্জ দরকার, কি চেঞ্জ সেটা আমরা পরে দেখবো, সমস্যা নাই, ঠিক, ওগুলো পরে আসবে, ঠিক আছে। ওটাকে বলা হয় হচ্ছে আপনার ডিপেন্ডেন্ট ক্লজ। তার মানে সোজা কথা, ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে কেটে নিয়ে ফুল স্টপ দিলে সে বাক্য হয়ে যাবে, আর ডিপেন্ডেন্ট ক্লজকে কেটে নিয়ে ফুল স্টপ দিলে সে বাক্য হবে না। দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এন্ড ডিপেন্ডেন্ট ক্লজ। একজন হাত তুলেছেন, কামরুল ইসলাম সাহেব, আপনি কিছু বলতে যাচ্ছেন, বলেন, অডিও অন করে বলেন, আমরা শুনছি। আচ্ছা, উনি অন্য যেটা বলতে চেয়েছেন, বলতে চাচ্ছেন না, সমস্যা নেই। তো এখন দেখেন ভাই, যারা বলতেছেন স্ক্রিন দেখতে পারতেছি না, ঠিক আছে। এখন যদি আমার এখান থেকে দেখা না যেত তাহলে কিন্তু সবাই বলতে দেখতে পাচ্ছি না, তার মানে আপনাদের দিক থেকে কোনো একটা সমস্যা হচ্ছে, ঠিক আছে। এখান থেকে কোনো সমস্যা নাই, ওকে। যারা বলছেন যে দেখতে পাচ্ছেন না, হ্যাঁ, আমার এখান থেকে যদি কোনো সমস্যা হয় তাহলে সবার কাছে সমস্যাটা হবে, ওকে। একটু দেখুন আপনাদের এখান থেকে কোনো একটা প্রবলেম হচ্ছে হয়তো, এখান থেকে কোনো সমস্যা নাই। তো এই হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং এই হলো ডিপেন্ডেন্ট ক্লজের হিসাব নিকাশ। এখন আপনি বলতে পারেন যে শোন ভাই, আম, তাহলে এখান থেকে আমরা একটা অনুসিদ্ধান্ত বা করলারিতে পৌঁছতে পারি না যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ছাড়া তো বাক্য হওয়ার কোনো পসিবিলিটি নেই, ডিপেন্ডেন্ট ক্লজ ছাড়া বাক্য হতে পারে। কারণ আপনি যে 3টা বাক্য লিখেছেন প্রত্যেকটা বাক্যেই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে। এই জায়গায় আমরা একটা নোট লিখে নেব। নোটটা কি? যে উই ক্যান নট রাইট সেন্টেন্স উইদাউট ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ছাড়া আমরা বাক্য লিখতে পারবো না, এটা হচ্ছে ম্যান্ডেটরি, লাগবেই লাগবে, ঠিক আছে, লাগবেই, এটা 100%, কোনো ওয়ে নাই আপনাকে অ্যাভয়েড করার। আচ্ছা, এবারে প্রশ্ন আসবে যে এই যে আমরা ক্লজকে ক্লাসিফাই করলাম, তাহলে সেন্টেন্স থেকে আমরা ক্লাসিফাই করতে পারি না? অবশ্যই পারি। সেন্টেন্স থেকে ক্লাসিফাই করবো তাহলে কিভাবে? এটাও একটা মজার লার্নিং, চলেন আমরা দেখি পারি কিনা। সেন্টেন্সকে ক্লাসিফাই করার জন্য প্রথমে বলবো যে 1 নম্বর বাক্যের দিকে তাকান। দেয়ার আর হাউ মেনি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ? 1 নম্বর বাক্যে আই লাভ ইউ একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এখানে মাত্র একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে। এবং খেয়াল করে দেখেন কোনো ডিপেন্ডেন্ট ক্লজ অস্তিত্ব নাই এখানে, 0 ডিপেন্ডেন্ট ক্লজ আছে। তো যখন দেখবেন বাক্যের মধ্যে মাত্র একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, কোনো ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে না, ওইটা কি বলা হবে? সিম্পল সেন্টেন্স। একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কোনো ডিপেন্ডেন্ট ক্লজ নাই।
তাহলে 2 নম্বর বাক্যটা আমি জিজ্ঞেস করি যে এটা কি সেন্টেন্স, আপনারা কিন্তু ইজিলি বলবেন যে ভাইয়া এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, কোনো ডিপেন্ডেন্ট ক্লজ নেই। সো এটাও নিঃসন্দেহে একটা সিম্পল সেন্টেন্স। কিন্তু যখনই বলবো যে 3 নম্বর বাক্যে কয়টা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, আমি জানি আপনারা সবাই বলবেন যে ভাইয়া এখানে হচ্ছে আপনার 2টা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে। কিন্তু আমরা টেকনিক্যালি কথাটা ঘুরে বলবো যে 2টা বলবেন না, আপনি বলবেন যে এখানে একের অধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, মোর দেন 1, প্লাস এখানে কিন্তু কোনো ডিপেন্ডেন্ট ক্লজ নেই, 0 ডিপেন্ডেন্ট ক্লজ। এই যে যখন দেখবেন বাক্যের মধ্যে একাধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে কিন্তু কোনো ডিপেন্ডেন্ট ক্লজ নেই, তখন এটাকে বলবেন হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তার মানে আমরা কিন্তু এখন সেন্টেন্সকে 2টা ভাগে ভাগ করে ফেললাম, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং ডিপেন্ডেন্ট ক্লজের উপর ভিত্তি করে। সেটা কি কি? সেটা হচ্ছে যে যদি একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে কোনো ডিপেন্ডেন্ট ক্লজ না থাকে সেটা সিম্পল সেন্টেন্স, আর যদি একের অধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে কিন্তু কোনো ডিপেন্ডেন্ট ক্লজ না থাকে সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তো এবারে এই যে 2টা ডেফিনেশন, সিম্পল এবং কম্পাউন্ড সেন্টেন্সের, এই 2টা ডেফিনেশনকে আমরা চাইলে কিন্তু কম্বাইন করতে পারি। কিভাবে করতে পারি? এই যে দেখেন, ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সংখ্যা হবে হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু দিয়ে 1 প্লাস ডিপেন্ডেন্ট ক্লজের সংখ্যা হবে হচ্ছে 0। দেখেন এই জায়গাটাতে এসে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই সংজ্ঞাটার মধ্যে আমাদের সিম্পল এবং কম্পাউন্ড 2টা সংজ্ঞাই কিন্তু ইনক্লুডেড। কারণ এই জায়গাটাতে আমি বলেছি কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 1, অর্থাৎ একটা বা একের বেশি, আর ডিপেন্ডেন্ট ক্লজের সংখ্যা হচ্ছে 0। তো ডিপেন্ডেন্ট ক্লজ যদি 0 হয়ে থাকে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যদি একটা হয় তাহলে সিম্পল, একের অধিক হলে তাহলে কম্পাউন্ড। তার মানে কি এই সংজ্ঞাটার মধ্যে আপনার আমার 2টা সেন্টেন্সের সংজ্ঞাই কিন্তু আছে। এখন ব্যাপারটা হলো কি জানেন, এটা কেন করলাম? কারণ এই সেন্টেন্সটা সিম্পল হোক কিংবা কম্পাউন্ড হোক, যেই মাত্রই না আপনি বলবেন যে শুনুন ভাই আমি ডিপেন্ডেন্ট ক্লজ নিয়ে আসলাম, এই যে ডিপেন্ডেন্ট ক্লজ চলে আসলো, সঙ্গে সঙ্গে সে হয়ে যাবে গিয়ে কি, সে হয়ে যাবে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এই যে সমস্যা মিটলো, ঠিক আছে, কমপ্লেক্স সেন্টেন্স। এখন বলতে পারেন যে ভাইয়া কমপ্লেক্স সেন্টেন্স তো হইলো বুঝলাম, কিন্তু কয়টা ডিপেন্ডেন্ট ক্লজ আনবো? এখানে আমাদের আলোচনাটা হচ্ছে এরকম যে 1 গামলা দুধের মধ্যে আপনি 1 চিমটি লবণ দিলেও এটা ছানা হয়ে যাবে, আবার 1 কেজি লবণ দিলেও এটা ছানাই হয়ে যাবে। তার মানে ডিপেন্ডেন্ট ক্লজের ব্যাপারটা এরকম, আপনি যদি একটা আনেন তাও কমপ্লেক্স, একাধিক আনলেও কমপ্লেক্স। সো এক বা একাধিক আপনি আনতে পারবেন, ঠিক আছে। এটা হলো কি আমাদের সেন্টেন্সের ক্লাসিফিকেশন, অর্থাৎ স্ট্রাকচার ওয়াইজ সেন্টেন্সকে আমরা 3 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, তারপরে একটা হচ্ছে আপনার কম্পাউন্ড সেন্টেন্স, একটা হচ্ছে আপনার কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, আর ক্লজ কেন ভাগ করলাম কয় হবে? 2 হবে, ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে। এই হলো গিয়ে মোটামুটি আমাদের হিসাব। নাও উই নিড টু নো যে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ আসলে কত ভাগে বিভক্ত, কারণ ইন্ডিপেন্ডেন্ট ক্লজের আর তেমন কোনো ক্লাসিফিকেশন লাগে না আমাদের, ঠিক আছে। বাট ডিপেন্ডেন্ট ক্লজকে আমরা আবার 3 ভাগে ভাগ করি, ঠিক আছে। আমরা লিখলাম ডিপেন্ডেন্ট ক্লজ ইজ অফ 3 টাইপস, 3 প্রকারের। নাম্বার 1 এ কি? অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে। নাম্বার 2 অ্যাডভার্ব ক্লজ, নাম্বার 3 নাউন ক্লজ। এখানে প্রত্যেকটা ক্লজের নামে আপনারা শুনেছেন, তবে অনেকে অনেক নামে শুনেছেন। সমস্যা হলো এখানে, যেমন এই যে নমিনাল দ্যাট ক্লজ, রিলেটিভ ক্লজ, অনেক নাম শুনেছেন, সবগুলো এর মধ্যেই আছে। যেমন এই যে অ্যাডজেক্টিভ ক্লজের একটা নাম হচ্ছে আপনার কি বলে রিলেটিভ ক্লজ, ঠিক আছে। অনেকে অনেক নামে ডাকে। রাইটিং এসে আমার নামটা ফ্যাক্টর না, রাইটিং এসে ফ্যাক্টরটা হচ্ছে এটাকে অ্যাপ্লাই করতে পারা। তাই আমরা থিওরিগুলো আগে বুঝে নিচ্ছি, তারপর আমরা অ্যাপ্লাই দিকে যাব। তো অ্যাডজেক্টিভ ক্লজে আরেকটা নাম রিলেটিভ ক্লজ, ঠিক আছে। তো রিলেটিভ ক্লজ আমরা আমাদের ক্লাসে কখনো বলবো না, এটাকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজই বলবো, ঠিক আছে। ওকে, তো এখন আপনি যেহেতু জানেন যে একটা সেন্টেন্সে ডিপেন্ডেন্ট ক্লজ থাকলেই সে কমপ্লেক্স হয়ে যায়, তার মানে হচ্ছে একটা সেন্টেন্সে যদি কোনোভাবে অ্যাডজেক্টিভ ক্লজ কিংবা অ্যাডভার্ব ক্লজ কিংবা নাউন ক্লজ আমরা পেয়ে যাই, সঙ্গে সঙ্গে সে কমপ্লেক্স
সেন্টেন্স হয়ে যাবে। এখন এই অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, নাউন ক্লজে এসে মনে রাখতে হবে যে অ্যাডভার্ব ক্লজের কোনো ক্লাসিফিকেশন নেই, ক্লাসিফিকেশন আছে হচ্ছে কার, শুধু অ্যাডজেক্টিভ ক্লজের। তো অ্যাডজেক্টিভ ক্লজের ক্লাসিফিকেশনটা কি সেটা আমরা একটু ক্লিয়ার করে ফেলবো। একটা হচ্ছে ভাই রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজ, আর একটা হচ্ছে বস নন রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজ। শেষ, আর কোনো ক্লাসিফিকেশন নাই, ঠিক আছে? তো এখন এই এতক্ষণ বকবক করলাম, এই কথায় কিন্তু একটা জিনিস বুঝতে পারার কথা যে মূলত সেন্টেন্স মানেই হলো ক্লজ। হ্যাঁ, ক্লজ ছাড়া সেন্টেন্স লিখে কিছু স্পেশাল ক্ষেত্রে লিটারেচারে পাবেন, কিন্তু ইউজুয়ালি সেন্টেন্সের লাইফ ব্লাডটা হচ্ছে ক্লজ। সো আমরা আরেকটা নোট লিখতে পারি যে মনে রাখার জন্য, যে উই জেনারেলি ক্যানট রাইট সেন্টেন্স উইদাউট ক্লজ। আমরা সাধারণত ক্লজ ছাড়া কি করতে পারি না, বাক্য লিখতে পারি না। তাই ক্লজকে বলা হয় দ্য আলটিমেট কন্ট্রোলার সেন্টেন্সের, ঠিক আছে? এখন একটা মজার বিষয় বলি, ক্লজ সেন্টেন্সে কন্ট্রোল করে, ঠিক আছে, কিন্তু ক্লজের আবার একটা ছোট ভাই আছে। ক্লজের একটা ছোট ভাই কি, আমরা লিখবো যে বাট, কিন্তু এ ক্লজ ক্যান বি রিডিউসড। এটাকে রিডিউস করা যেতে পারে। রিডিউস কি করা, ক্যান বি রিডিউস টু ফ্রেজ, তাকে রিডিউস করে ফ্রেজে কনভার্ট করা যেতে পারে। এখন যদিও ক্লজ হচ্ছে গিয়ে কি সেন্টেন্সের আলটিমেট কন্ট্রোলার, কিন্তু ফ্রেজের সেন্টেন্সের উপরে কিন্তু কোনো কন্ট্রোল নেই। তো আমরা কি লিখবো যে অলদো, যদিও এ ক্লজ কন্ট্রোলস দ্য হোল সেন্টেন্স, যদিও একটা ক্লজ বা পুরো সেন্টেন্সটাকে নিয়ন্ত্রণ করে, কিন্তু কি a phrase has no control over the structure of sentence। কিন্তু ফ্রেজের কোনো নিয়ন্ত্রণ নেই সেন্টেন্সের উপরে। তো এবারে আমরা একটা মজার জিনিস শিখবো, চলেন দেখি পারি কিনা। এই বিষয়টা কি একটু ঠান্ডাভাবে দেখেন, ভালো করে বোঝার চেষ্টা করেন। মনে করেন আপনি একটা বাক্য লিখছেন, আপনি কি লিখছেন, একটা বাক্য লিখছেন। বাক্যটা কি লিখছেন, ওই বাক্যে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, প্লাস মনে করেন যে ভাই একটা অ্যাডভার্ব ক্লজ আছে, প্লাস হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লজ আছে। এবার বলেন তো বুদ্ধি করে এটা কি সেন্টেন্স হবে, দেখি কেউ পারেন কিনা। স্যার স্ক্রিন দেখতে পাচ্ছি না, কি বললেন? স্ক্রিন দেখা যাচ্ছে না। কমপ্লেক্স সেন্টেন্স এটা দেখা না গেলে আমার দিক থেকে কিছু করার না, এটা আপনার দিক থেকে সমস্যা, কারণ অন্যরা বেশিরভাগই দেখতে পাচ্ছে। কারণ আমার দিক থেকে সমস্যা হলে কেউই দেখতে পারবে না, ঠিক আছে? কেউ একজন বলেন কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স, ব্রিলিয়ান্ট, কারণ এখানে ডিপেন্ডেন্ট ক্লজের অস্তিত্ব পেয়েছি, আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তো আমার আছে। এখন আপনি যদি বলেন যে শুন ভাই, আমি ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা রাখলাম, একটা অ্যাডভার্ব ক্লজ আছে এটাকে আমি রাখলাম। এখন ধরেন আমি যদি বলি যে এই যে অ্যাডজেক্টিভ ক্লজ একটা আছে, এটাকে আমি কনভার্ট করে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজে কনভার্ট করে দিলাম, তাহলে এটা কি সেন্টেন্স বলেন তো বুদ্ধি করে? কমপ্লেক্স। তাহলে কমপ্লেক্স স্টিল আমার কাছে কি আছে, একটা অ্যাডভার্ব ক্লজ আছে, ডিপেন্ডেন্ট ক্লজ। এখন আমি যদি বলি একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আমি রাখলাম, কিন্তু ওই একটা অ্যাডভার্ব ক্লজকে আমি এখন অ্যাডভার্ব ফ্রেজে কনভার্ট করলাম, আর অ্যাডজেক্টিভ ক্লজ তো আমার ফ্রেজ হয়ে আসেই আগে, তাহলে কি সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স। এখন এটা Simple সিম্পল sentence. সেন্টেন্স, ব্রিলিয়ান্ট। কিন্তু আমি যদি বলি যে এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজটাকে আমি একটা ফ্রেজে কনভার্ট করলাম, আর আগেরটা তো অ্যাডভার্ব ফ্রেজ আছেই, প্লাস অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটা কি সেন্টেন্স বলেন তুমি বুদ্ধি করে? এটা কোনো Sentence হবে সেন্টেন্স? না। এটা কোনো সেন্টেন্সই না। এটা হচ্ছে ইনকমপ্লিট সেন্টেন্স, তাই না? এই যে ইনকমপ্লিট সেন্টেন্সটা পেলেন না ভাই আপনারা, এই ইনকমপ্লিট সেন্টেন্সকেই ইন এ সেন্স আপনারা বলতে পারেন রান অন সেন্টেন্স, যা আপনারা অনেকেই নাম শুনছেন কিন্তু ক্লিয়ার হতে পারছেন না। ক্লিয়ার হয়েছে বিষয়টা? হ্যালো, জি ক্লিয়ার। এই টার্মটাকে আমরা ইউজ করি যখন একটা সেন্টেন্সের মূলত ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে না, কারণ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকলে সেই সেন্টেন্স হতে পারবে না, ঠিক আছে? এই লোক কাহিনীটা কিছুই। এবার দেখেন
তো আপনি মোটামুটি এই বিষয়গুলো বুঝে গেছেন। এখন একটা মজার বিষয় বলি। এখন একটা মজার বিষয় বলবো, একটু দাঁড়ান। আপনাদের টপিক আছে কি কি ছিল, কারণ আপনারা আবার আউটলাইনের বাইরে পড়ালে মাইন্ড করেন, ঠিক আছে? আপনাদের আউটলাইনে যা আছে ভাই তাই পড়েন, বেশি পড়াবো না। স্যার আপনার যেটা ভালো মনে হয় সেভাবেই করান না স্যার। বাবা, শিক্ষা হয়ে গেছে, আমার শিক্ষা হয়ে গেছে, আমি আর এর মধ্যে নাই বাবা। মাপ চাই, দোয়া চাই। হ্যাঁ, স্যার ক্লাস আপনি আমাদের জন্য যেভাবে ভালো হয় সেভাবেই পড়ান, তাহলে আমাদেরও উপকার হবে। কিছু স্টুডেন্ট তো থাকবেই যে স্যার ওরা মানে না ভাই, এরা করে কি আশা করি জানেন, লাখ প্রবলেম লাখ। হবে না স্যার, সব ব্যাচে স্যার সব রকম স্টুডেন্ট থাকে না স্যার, আপনার এবার ভালো দেখেন, করেই পড়ানো। একটা মজার বিষয় যাতে বলি। এই যে আপনি ক্লাসিফাই করছেন না, এই ক্লাসিফাইয়ের মধ্যে গিয়ে আমরা কিন্তু একটা জিনিস বাদ দিয়ে গেছি। সেই জিনিসটা সবচেয়ে আলোচনা করেছি, এই বাট ওয়ার্ডটাকে আমরা বাদ দিয়ে গিয়েছি। আমি রেড মার্ক করে দিচ্ছি, এই বাট ওয়ার্ডটা কিন্তু আমাদের আলোচনাতে এখনো আসে নাই। একজন বলেছেন, একটা কোশ্চেন ছিল, মারুফ হাসান নাবিল, অডিও অন করে বলেন, শুনতেছি। তবে 3 নম্বরে দেখলাম যে হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং অ্যাডভার্ব ফ্রেজ এবং অ্যাডজেক্টিভ ফ্রেজ মিলে এটা সিম্পল সেন্টেন্স হচ্ছে। কিন্তু ভাই আপনি বললেন যে ফ্রেজ যদি থাকে সেটা অ্যাডভার্বের ক্লজের মতো আচরণ করে, মানে আমি কখন বললাম এই কথা একবারের জন্য বলিনি, সরি ভাই। আমি বলেছি যে ক্লজের ছোট ভাই হচ্ছে ফ্রেজ। তো যদিও ক্লজ সেন্টেন্সকে নিয়ন্ত্রণ করে, কিন্তু ফ্রেজ সেন্টেন্সকে নিয়ন্ত্রণ করতে পারে না। আমি লিখেও দিয়েছি, দেখেন যে এই যে ফ্রেজ হ্যাজ নো কন্ট্রোল ওভার দ্য স্ট্রাকচার অফ সেন্টেন্স, তাই না? লিখে দিয়েছেন যে, দেখেন এই যে লিখে দিয়েছেন এখানে, এই যে দেখেন। তাহলে কি ভাই ওটা হচ্ছে শুধু ইন্ডিপেন্ডেন্ট ক্লজের মতো আচরণ করবে? কোনটা? মানে 3 নাম্বারটা শুধু একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের মতো আচরণ করবে, এই জন্য কি সিম্পল? এই যে আপনি সিম্পল সেন্টেন্সের ডেফিনিশনে যান, এই যে ডেফিনিশনে যান, সিম্পল সেন্টেন্সের ডেফিনিশনে কি বলছে, এই উপরে দেখেন 1 নম্বরে কি বলছে, বলেন কি বলছে, বলেন বলেন বলেন। একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং কোনো ডিপেন্ডেন্ট ক্লজ নেই। তাহলে আপনার এই 3 নম্বর যেটাকে আপনি নক করেছেন, এখানে কি একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ পেয়েছেন আপনি সংজ্ঞা অনুসারে? একটা আছে, কোন ডিপেন্ডেন্ট ক্লজ পেয়েছেন? ক্লজ নেই। হ্যালো, জি বুঝতে পেরেছি। ওকে, থ্যাংক ইউ। খুব ঠান্ডাভাবে চিন্তা করুন, এইগুলো ইজি বিষয়, এগুলো কোনো কঠিন না। আপনারা তো পড়েন না, আসলে সমস্যা হলো যেটা, ঠিক আছে? একটু মন দিয়ে পড়লে রাইটিং শেখাটা আসলে খুব কঠিন কিছু না, ঠিক আছে? এখন প্রশ্নটা হচ্ছে যে এই বাট ওয়ার্ডটা কি? এই বাট ওয়ার্ডটাকে দেখবেন আবার অনেকে অনেক নামে ডাকে, ঠিক আছে? মানে সমস্যাটা কি, যেমন আমরা কোথাও শুনি রিলেটিভ ক্লজ মার্কার, কোথাও শুনি অ্যাডজেক্টিভ ক্লজ মার্কার, কোথাও শুনি ক্লজ মার্কার, কোথাও শুনি কানেক্টিং ওয়ার্ড, কোথাও এইটা কোথাও সেইটা, অনেকে অনেক নাম শুনি। আমরা আমাদের কনফিউশনের একটা জায়গা হচ্ছে এই যে এটা, ঠিক আছে? উল্টাপাল্টা মানে হয়ে যায় এত এত নাম শুনতে শুনতে। সো অত প্রবলেমে যাওয়া যাবে না, ইজি ভাবে বুঝতে হবে। তো আপনি যে বার্ডটাকে নিলেন, এই বার্ডটাকে যদি আমরা এর কথায় ফেলি, পার্টস অফ স্পিচের যে 8টা টার্ম আছে সেখানকার টার্মে যদি ফেলি, এটাকে বলা হবে কনজাংশন, সংযোগ স্থাপনকারী, কনজাংশন, ঠিক আছে? তো এই কনজাংশন বলা হয় এটাকে। আবার অনেকে দেখবেন লিঙ্কার বলে, সেন্টেন্স কানেক্টর বলে, অনেকে অনেক নামে ডাকে, নাম নিয়ে আমাদের কোনো প্যারা নাই, ঠিক আছে? কিন্তু আমরা যেটা বলি সেটা হচ্ছে যে এই কনজাংশনটার ইউজেস নিয়ে একটু আমাদের জানতে হবে, কারণ এই কনজাংশনের ইউজেস কিন্তু আসলে অনেক ভাস্ট, বিশাল, এর কোনো শেষ নাই। আপনি অ্যাটলিস্ট এটার শেষ বের করতে পারবেন না, এটা এন্ডলেস, ঠিক আছে? শুধু কনজাংশন নিয়েই একদিন বকবক করলেও শেষ হবে না। তো আমরা শুধু আমাদের দরকারিটুকু জানার চেষ্টা করব, যেটা আমরা এখনো জানি না ভালো করে। কারণ রাইটিং এ কিন্তু পাংচুয়েশন অনেক বড় একটা ভূমিকা পালন করে। যেমন আমি যদি বলি যে তোমরা সবাই কুত্তার বাচ্চা, তাহলে আপনি মনে করেন আপনাকে আমি গালি দিচ্ছি। কিন্তু আমি যদি বলি যে তোমরা সবাই কুত্তার বাচ্চা কিনে আনো এবং ঘরে ঘরে পালো, তাহলে বুঝবেন যে না, গালি দেয় নাই, ভাই কইছে কুত্তার বাচ্চা কিনে এনে পালতে ঘরের মধ্যে, ঠিক আছে? ব্যাপারটা যেরকম খাঁটি বাংলায়। তো পাংচুয়েশন কিন্তু বিশাল বড় একটা রোল প্লে করে। যদি আপনি খুব ইংলিশটাকে গভীরভাবে ভিতর থেকে উপলব্ধি করতে চান, তাহলে আপনাকে কিন্তু এই পাংচুয়েশন গুলো বুঝতে হবে, ঠিক আছে? তো এই জন্য আমরা আস্তে আস্তে ধীরে ধীরে পাংচুয়েশন গুলো ক্লিয়ার করবো।
তো এই কনজাংশন গুলাকে আমরা দুই ভাগে ভাগ করব আমাদের আলোচনার সুবিধার্থে। এটা কোনো বইয়ে পাবেন না, এটা আমার নিজস্ব বানানো একটা জিনিস, মানে আমি নিজে নিজে শেখার জন্য কাজে লাগাইছি। স্মল কনজাংশন আর একটা হচ্ছে লার্জ কনজাংশন। এখন বলতে পারি স্মল গুলা কোনগুলা, এত তো অনেকগুলাই আছে তাই না, সেটা দেখা দিচ্ছি। যেমন ধরেন এন্ড, অর, সো, ইয়েট, বাট, এই ছোট ছোট ওয়ার্ড গুলা, ঠিক আছে। তাহলে ভাই বড় কোনগুলা? বড়গুলা হচ্ছে যেমন ধরেন আমরা বলতে পারি, যেমন ধরেন মোর ওভার, হাউ এভার, নানদালেস, নেভারথলেস, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার নেভারথলেস, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার কি বলে ডালঘিরে না, তারপর হচ্ছে মনে করেন যে কনজিকুয়েন্টলি, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার ধরেন যে অ্যাজ এ রেজাল্ট, ঠিক আছে। এইরকম বড় বড় গুলো আর কি, ঠিক আছে। কিংবা ধরেন অ্যাজ ইয়ে, অডিওটা অফ রাখবো আমি, কাজ করবো না, ব্যবহারই করবো না, বাট অডিও গুলো অফ রাখবো, ঠিক আছে। ক্লাসে কিন্তু নয়েজ হয়, কিছু করার নেই। মানুষকে আসলে বোঝানো যায় না যে এমডি তো সাহেব ভিডিও অন করে শুয়ে শুয়ে ক্লাস করতেছে, ভিডিও অফ করে না। আসলে আমাদের দেশের স্টুডেন্ট ম্যাচুরিটির দিক থেকে আমরা অনেক পিছিয়ে আছি। এই বাক্যটা আপনাকে, এই কথাটা আপনাকে মানতেই হবে, আপনি এগ্রি হন কিংবা না হন, ঠিক আছে। এই যে স্ক্রিনে দাগাদাগি করতেছে, মানে এটা কি আপনার খেলার জায়গা? এটা কি আপনার কি মানে খেলার জায়গা পাইছেন যে আপনি এখানে খেলবেন? এটা টেস্ট করতে হবে, এখানে দাগ দিয়ে দিয়ে কেমন লাগে, কি দরকার ভাই দাগ দেওয়ার দরকার আছে? পড়েন না বসে বসে, মানে পড়াশোনাও করেন না, আবার দাগাদাগি করতেছেন স্ক্রিনে, কেমন লাগে বলেন দেখি? প্যাথেটিক লাগে তখন। তো হোয়াটএভার, তো আমরা কনজাংশনকে দুই ভাগে ভাগ করলাম, এটা হচ্ছে স্মল স্যার একটা কনজাংশন। প্রশ্ন হ্যাঁ বলেন, শুনতেছি। স্যার, আমার ওই উপরের যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যদি একটু ব্যাখ্যা দিয়ে বলতেন স্যার, আমার একটু বুঝতে সমস্যা সুবিধা হতো স্যার। আমি তো ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে এসেছি, আপনি তখন ছিলেন না ক্লাসে। না স্যার, ছিলাম। লিখে যদি মানে লিখে এটা সিম্পল মানে এইভাবে যদি দিতেন তাহলে এই বুঝতে যে সুবিধা বুঝলাম হতো। তো, বলে এই গেছেন যে স্যার, এক তাই না? নম্বর, এই যে এক নম্বর বাক্য, এই যে আই লাভ ইউ, এখানে একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, কোনো ডিপেন্ডেন্ট ক্লজ নেই। এই যে এটা, এই যে এটা। তারপরে 3 নম্বর বাক্য, একের না অধিক স্যার, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে একটু কিন্তু কোনো উপরে স্যার, ডিপেন্ডেন্ট। হ্যাঁ, কোনটা উপরে বুঝেন না? স্যার, উপরে একটু উপরে। উপরে আছে, হ্যাঁ এই হ্যাঁ যে হ্যাঁ স্যার উপরে এই যে সিম্পল সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এই যে যেরকম হ্যাঁ লেখছেন হ্যাঁ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ, এইভাবে যদি স্যার একটা পুরো বাক্যটা একটা বাক্য লিখে এই যে যদি বাক্য বলতেন যে লিখে এত দিলাম, টুকু। এই যে আই লাভ ইউ, এখানে একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কোনো ডিপেন্ডেন্ট ক্লজ নেই। এটাই তো সিম্পল সেন্টেন্স, এটাই তো বুঝালাম আপনাকে আমি একটু আগে। হ্যাঁ স্যার, এইভাবে যদি প্রত্যেকটা সামনে সামনে দেন এটা তো তাহলে আমি স্যার মানে আমার বুঝিয়ে খাতা বুঝিয়ে উঠাতে গেলাম, ভালো হতো স্যার। এটা তো বুঝিয়ে বুঝিয়ে গেলাম। এই যে তারপরে যে আপনার কম্পাউন্ড সেন্টেন্স বুঝালাম, এই যে আই লাভ ইউ বাট ইউ হেট মি, বুঝিয়ে বুঝিয়ে আসলাম তো জি ভাই। স্যার। হ্যাঁ স্যার, এইভাবে প্রত্যেকটা সামনে সামনে যদি থাকে তাহলে স্যার খাতায় নোট করতে সুবিধা হয় স্যার। না, আপনার ভিডিও খাতাতে দেখে নোট দেখে করার এইভাবে দরকার স্যার। নাই এখন, আপনার খাতায় এখন নোট করা দরকার নাই, আপনি এখন বুঝেন, ঠিক আছে। মন দিয়ে সুন্দর করে বুঝেন যে আমি কি পড়াচ্ছি। আপনি যখন ভিডিও লেকচারটা জি পাবেন স্যার, থ্যাংক তখন ইউ স্যার। সুন্দর করে আপনি রিপ্লে পজ করে করে সুন্দর করে আপনার মতন করে আপনি নোটটা করবেন, ঠিক আছে। ওকে, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। এবারে দেখেন, এই যে আমরা কি করলাম, কনজাংশনকে দুইটা ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে স্মল, একটা হচ্ছে লার্জ, ঠিক আছে। কেন করলাম এটা আমরা আস্তে আস্তে দেখবো, সমস্যা নাই। এখন এই কনজাংশনের কাজ কি আমরা জানি, ওরা কাজ হলো জয়েন করা। এখন ওরা যে জয়েনটা করে, ওরা কি কি জয়েন করে? ওরা ধরেন আপনার জয়েন করে হচ্ছে, আপনার ধরেন দুইটা নাউনকে জয়েন করতে পারে, দুইটা প্রোনাউনকে জয়েন করতে পারে, ঠিক আছে। অনেক কিছুকেই জয়েন করতে পারে। কিন্তু সমস্যাটা হবে কোথায় জানেন? সমস্যাটা হবে এই নাউন, প্রোনাউন, ফ্রেজ, ক্লজ কোনো কিছুকে জয়েন করে না। সমস্যাটা হবে ওরা যখন সেন্টেন্সকে জয়েন করবে আর হচ্ছে ক্লজকে জয়েন করবে, তখনই মূলত সমস্যাটা হবে, ঠিক আছে। সেন্টেন্স জয়েনিং আর হচ্ছে ক্লজ জয়েনিং। কারণ নাউন, প্রোনাউন বা এগুলো জয়েনিং আমাদের কোনো সমস্যা নেই। যেমন আমি যদি বলি যে রহিম এন্ড করিম আর টু ব্রাদার্স, এখানে এন্ড যুক্ত হয়েছে, এখানে কোনো পাংচুয়েশনে কোনো ঝামেলা নাই। ঝামেলাটা হবে কোথায় গিয়ে? ওই যে সেন্টেন্স এবং ক্লজে গিয়ে। এই কারণে সেন্টেন্স এবং ক্লজের আমরা এবার দেখবো যে কনজাংশনকে কিভাবে ব্যবহার করতে হয়। প্রথমে আমরা শিখবো যে
সেন্টেন্সে গিয়ে আপনি কিভাবে কনজাংশনকে ব্যবহার করবেন। তো চলেন আমরা দেখি। প্রথমেই আমরা 3টা বাক্য লিখব। আই লাভ ইউ, ঠিক আছে? এই এক আই লাভ ইউ বাক্য দিয়ে অনেক কিছু শিখাবো আপনাদেরকে, আমি দেখেন, মন দিয়ে দেখেন। আই লাভ ইউ, 3টা বাক্য লিখলাম। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, ঠিক আছে? এখন এই আই লাভ ইউর পরে এবার আমরা কি করব, একটা কনজাংশনকে নিয়ে আসবো। অনেকে আবার সেন্টেন্স লিঙ্কারও বলে, কোনো সমস্যা নাই, যে নামে ডাকুক। আপনি মনে করেন লিখলেন যে, মনে করেন আপনি লিখলেন যে বাট, ঠিক আছে? কিংবা আপনি মনে করেন লিখলেন যে নান্দালেস, ঠিক আছে? যেটা লিখে কোনো সমস্যা নাই। ইউ হেইট মি, মানে আপনি শুরুতে একটা কনজাংশন ইউজ করলেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? কিংবা এই কনজাংশনটা আপনি 3 জায়গাতে ইউজ করতে পারেন। একটা হচ্ছে সেকেন্ড সেন্টেন্সের শুরুতে, আর একটা হচ্ছে সেকেন্ড সেন্টেন্সের সাবজেক্টের পরে, বাট বা নান্দালেস হেইট মি, এভাবে বলতে পারেন। আবার হচ্ছে আপনি কি করতে পারেন, এটাকে সেকেন্ড সেন্টেন্সের শেষেও নিতে পারেন, ইউ হেইট মি, ঠিক আছে? বাট বা নান্দালেস, এই যে হয়ে গেল শেষ। এই কনজাংশন যখন সেন্টেন্সকে কানেক্ট করে তখন তার 3টা অবস্থান আছে। অবস্থানগুলো কি কি? একটা অবস্থান হলো সেকেন্ড সেন্টেন্সের শুরুতে, আমি এটাকে লাল কালার দিয়ে মার্ক করলাম। আর একটা হলো সেকেন্ড সেন্টেন্সের সাবজেক্টের পরে, আমি এটাকেও লাল কালার দিয়ে মার্ক করলাম। আর একটা হচ্ছে গিয়ে সেকেন্ড সেন্টেন্সের শেষে, ঠিক আছে? এটাকে আমি লাল কালার দিয়ে মার্ক করলাম, শেষ। এই 3 জায়গাতে আমরা মনে রাখবো যে সেন্টেন্স কানেক্ট করার সময় কনজাংশন গুলো বসে। এখন একটা জিনিস বলি, পাংচুয়েশনের কোনো বাইবেল টাইপের কোনো স্টেটমেন্ট নাই যে এটা এই রকমই, ঠিক আছে? আপনি যদি বিরাম চিহ্ন দেওয়ার চেষ্টা করেন তাহলে আপনি পাংচুয়েট করবেন, না হলে করবেন না। কিন্তু যেহেতু শিখতে বসেছেন সেহেতু পাংচুয়েশনটা শিখে নেওয়াটাই ভালো। তো যদি দেখেন যে যেখানেই সে বসুক না কেন তাকে আপনি কমা দিয়ে আলাদা করবেন। আই রিপিট, তাকে আপনি কমা, হ্যাঁ বলেন শুনছি। নান্দালেস ওটা কি বাটের অল্টারনেটিভ? কাইন্ড অফ, হ্যাঁ কাইন্ড অফ। বুঝতে পেরেছেন কি বলছি? হ্যালো, মানে ওইরকমই বুঝায়, বুঝতে পেরেছেন? আপনার কথা কেটে কেটে আসছে। আমি বুঝতে পেরেছি। Okay, জি, আমার এখানে একটু নেটওয়ার্ক প্রবলেম তো তাই। আচ্ছা ওকে। না মানে বাট মানে হচ্ছে কিন্তু, আর নান্দালেস মানে হচ্ছে তা সত্ত্বেও, ওটা একটা কিন্তুর মতোই একটা সেন্স দেয়, আর কিছুই না, ঠিক আছে? তো এখন কনজাংশনটা যেখানেই বসুক না কেন আপনি একটা কমা দিয়ে আলাদা করবেন। যদি একটা কমা দরকার হয় একটা কমা, 2টা কমা দরকার হলে 2টা কমা, একটা কমা, যেটা হোক। যেমন যদি প্রথম দিকেই বসে যায় তাহলে কিন্তু কনজাংশনটা লিখে একটা কমা দিলেই আলাদা হয়ে যাচ্ছে। যদি সাবজেক্টের পরে বসে তাহলে আমাদের হিসাব মোতাবেক 2টা কমা লাগতেছে আলাদা করার জন্য, আমি করলাম। আর শেষে বসলে একটা কমা দিলে আলাদা হয়ে যাচ্ছে। আমি একটু বড় করে দেখাই তাহলে বুঝতে আরো সুবিধা হবে। দেখেন, বুঝতে পারলাম সবাই বিষয়টা আমরা বুঝতে পেরেছি? একটু বলেন প্লিজ। এটা একটু আবার বললে ভালো হয় স্যার, এই বিষয়টা। মোদ্দা কথা হলো, যখনই কনজাংশনটা আসবে সেন্টেন্সে তাকে আপনি কমা দিয়ে আলাদা করবেন, কিন্তু করতেই হবে তা না, ইউজুয়াল ভাবে করতে হয়, ঠিক আছে? ওকে, আচ্ছা দাদা, হ্যাঁ বলেন। মানে হচ্ছে যে সেন্টেন্সের প্রথমে বসা কিংবা সাবজেক্টের পরে বসা বা লাস্টে বসা, 3 ভাবে বসালে কি মানেটা একই থাকে নাকি মানেটা পাল্টায়? মানে একই থাকবে, ঠিক কিন্তু আছে, থ্যাংক ইউ। কথার এক্সপ্রেশনে পার্থক্য আসবে। যেমন আপনি যদি বলেন যে আই লাভ ইউ বাট ইউ হেট মি, তাহলে লেখাটা পড়তেই হবে এইভাবে যে আই লাভ ইউ ফুল স্টপ, এখানে একটু পজ দিবেন, তারপর বলবেন বাট ইউ হেট মি। মানে বাংলাতে হবে এরকম, আমি তোমাকে ভালোবাসি কিন্তু তুমি আমাকে ঘৃণা করো, তাড়াতাড়ি বলে ফেললাম। আর যদি বলেন যে না, বাট বলে একটা কমা দিবেন, এই যে বাট কমা, তাহলে পড়বেন কি হবে, আই লাভ ইউ বাট ইউ হেট মি, অর্থাৎ আমি তোমাকে ভালোবাসি কিন্তু তুমি আমাকে ঘৃণা করো। একজন বলেছেন যে ফুল স্টপ কেন হচ্ছে, যেহেতু সেন্টেন্স কানেক্ট করছে তাহলে আগে একটা সেন্টেন্স পরে একটা সেন্টেন্স, তাই আগের সেন্টেন্স ফুল স্টপ দিয়েছি। তো এখন এই বাটের পরে কমা দিলেও রাইট, আবার না দিলেও রাইট, কিন্তু সেন্টেন্সের সৌন্দর্যের জন্য আমাদের কাছে মনে হয় জেনারেল নিয়মটা হওয়া উচিত যে দিতে হবে, তাই আমরা দিয়ে দিচ্ছি। সো আমরা দিয়েই দেব, ঠিক আছে? এখন এই সেন্টেন্সের কনজাংশনটা যেখানেই বসুক না কেন সেটাকে আমরা কমা দিয়ে আলাদা করব। এখন আপনি যদি বলেন যে ভাই প্রথমে বসছে সেকেন্ড সেন্টেন্সের প্রথমে,
তাহলে একটা কমা, সেকেন্ড সেন্টেন্সের সাবজেক্টের পরে দুইটা কমা, শেষে বসলে একটা কমা। এভরিওয়ান ক্লিয়ার? জি ভাইয়া। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, সেন্টেন্সের ক্ষেত্রে কোনো ঝামেলা হবে না, ঠিক আছে। হোয়াট অ্যাবাউট ক্লজ? ক্লজের ক্ষেত্রে কি হবে? চলেন আমরা এবার একটু ক্লজের ক্ষেত্রে দেখা যাক যে কি হতে পারে, ঠিক আছে। তো ক্লজের ক্ষেত্রে গিয়ে আমরা যেটা দেখব সেটা হচ্ছে, দেখেন মন দিয়ে ভালো করে বুঝেন, আমি এখন আর সেন্টেন্স লিখবো না, আমি এখন লিখবো হচ্ছে ক্লজ। এই দেখেন, আই লাভ ইউ বাট ইউ হেট মি, কিংবা লিখলাম আই লাভ ইউ, ঠিক আছে, nonetheless you hate me, কিংবা ধরেন এই সরি আমি ক্লজটাকে একটু পরে নিয়ে যাই, পরের পেজে নিয়ে যাই, দেখেন এবার এখানে এসে আমি আবার লিখবো কি, যে আই লাভ ইউ বাট nonetheless hate me, আবার লিখবো কি, I love you hate me but nonetheless। তো এখানে বুঝার আগে বলেন তো দেখি, কোন দুইটা বাক্য দেখা মাত্রই ভুল মনে হচ্ছে? একটু বলেন তো বুদ্ধি করে কেউ। শেষেরটা, শেষের দুইটা বাক্য, লাস্টের সেকেন্ড লাস্ট। হ্যাঁ, কারণ হচ্ছে যে প্রথম দুইটা বাক্যে কিন্তু মোটামুটি দুইটা ক্লজের মধ্যে একটা কনজাংশন ঢুকছে, বোঝা যাচ্ছে, কিন্তু পরের দুইটা বাক্যে কোনো কথা নাই, বার্তা নাই, দুইটা কনজাংশন তো নাই, ক্লজ একত্রে বসে গেছে। তো যখনই দুইটা ক্লজ পাশাপাশি বসে যাবে, প্রথমেই সেই ক্লজ দুইটাকে সেমিকোলন দিয়ে আলাদা করবেন, এটা হচ্ছে নিয়ম। এরপরে কনজাংশনকেও আলাদা করবেন দুইটা কমা দিয়ে, এই যে দুইটা কমা দিয়ে আমরা আলাদা করে দিলাম, আর লাস্টে বসলে একটা কমা হবে, বুঝতে পেরেছি, আগে আমরা দেখেছি, ঠিক আছে। এই হলো গিয়ে নিয়ম। কিন্তু যদি দেখেন দুইটা ক্লজের মধ্যে বসেছে কনজাংশন, তখন দেখতে হবে কনজাংশনের সাইজটা কিরকম, ছোট নাকি বড়। যদি ছোট হয় তাহলে কনজাংশনের আগে একটা কমা দিবেন, আর বড় হলে আগে দিবেন হচ্ছে সেমিকোলন, পরে দিবেন হচ্ছে কমা। এখন আপনি বলতে পারেন, ভাই এটা কি একেবারে বেদবাক্যের ন্যায় মানতে হবে? না, মানতে হবে না, কিন্তু এটা মেনে চলাটাই ভালো। মানতে হবে না কেন বলি সেটা একটু ক্লিয়ার করে দেই। আপনি যদি বলেন যে আই লাভ ইউ কমা বাট ইউ হেট মি, এটার মিনিং কি? এটার মিনিং হচ্ছে আমি তোমাকে ভালোবাসি কিন্তু তুমি আমাকে ঘৃণা করো। এখন আপনি যদি বলেন যে না ভাইয়া, আমি তোমাকে ভালোবাসি বলার পর না থেমে আমি থামবো হচ্ছে কিন্তুর পরে, তাহলে বাটের পরে কমা দেন, আমি তোমাকে ভালোবাসি কিন্তু তুমি আমাকে ঘৃণা করো। আপনি যদি মনে করেন যে না, এটা ড্রামাটিক মনোলগের মতো আমি বলবো যে আমি তোমাকে ভালোবাসি কিন্তু তুমি আমাকে ঘৃণা করো, তাহলে বাট ইউ, এই ইউ এর পরে কমা দিবেন। তার মানে পুরো ব্যাপারটা এক্সপ্রেশন, কিন্তু ভাই পরীক্ষার হলে তো আমার পক্ষে এক্সপ্রেশন মনে রাখা পসিবল না, আমি একটা স্ট্যান্ডার্ড নিয়ম মেনে চলবো, তাই আমি আগে একটা কমা দিব। ব্যাপারটা বুঝতে পারছেন সবাই? ব্যাপারটা বুঝতে পেরেছেন সবাই? জি জি ভাইয়া। তো এই আমি কিন্তু মানে বলতেছি বারবার যে এটা মানতেই হবে তা না, আমি বারবার বলছি এটা কিন্তু মানতেই হবে তা না, বাট যেহেতু আমরা সেকেন্ডারি ল্যাঙ্গুয়েজটাই শিখতেছি, তাই একটা নিয়ম মাথায় রাখলে ভালো, এবং আমি তাই আপনাকে এক্সপ্রেশন গুলো দিয়ে দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি, ঠিক আছে। এখন আপনি বলতে পারেন সুমন ভাই, আমরা কিন্তু অনেক সময় এই বাটটা না বলেও বলতে পারি, যে এরকম বলতে পারি না যে আমি তোমাকে ভালোবাসি তুমি আমার ঘৃণা করো, মানে আপনি কিন্তু আর কিন্তু ওয়ার্ডটা বললেন না, মানে কিন্তু কথাটাকে উজ্জ্ব রাখলেন, সরাসরি দুইটা ক্লজ দিয়েই কাজটা সেরে ফেললেন, যে আই লাভ ইউ ইউ হেট মি, এটাও কিন্তু রাইট, কোনো ভুল নাই। কিন্তু ওই যে বললাম দুইটা ক্লজের মধ্যে একটা আলাদা করতে হবে, অর্থাৎ এই ক্ষেত্রে একটা সেমিকোলন দিতে হবে, তার মানে এখানে এই সেমিকোলনটাই ওই বাটটাকে বোঝাচ্ছে একটা কনজাংশন হিসেবে, যদিও সেটা পাংচুয়েশন। বুঝতে পারলাম ব্যাপারটা আমরা? হ্যালো, হ্যাঁ দাদা। আচ্ছা, এখন প্রবলেমটা হচ্ছে দাদা এগুলো আমার তো গেল একটা, ভাই সব। হ্যাঁ বলেন, কি বলেন। আচ্ছা, পাংচুয়েশন ইউজ করলে কি ব্যাপারটা বেশি ফর্মাল লাগবে এরকম কিছু, নাকি শুধু এক্সপ্রেশনের ক্ষেত্রেই? পাংচুয়েশন আসলে ফর্মাল বা ইনফর্মালে কিছু নাই, এটা হচ্ছে কথার সৌন্দর্য, ঠিক আছে। মানে আমি যদি আপনাকে, ওই যে ফেসবুকে দেখবেন একটা পোস্ট করছিলেন যে তুই আসিস না বাবা বাসায়, মানে দাড়ি কমা ভুল করার কারণে উল্টাপাল্টা হয়ে গেছে, মনে আছে? ওই গল্পের মতো হয়ে যাবে আর কি। মানে ব্যাপারটা হচ্ছে কি, আমরা যখন কথা বলি
আমরা আসলে এই বিষয়গুলো খুব একটা সচেতন থাকি না, ঠিক আছে? কিন্তু তারপরেও আমরা ইউজ করে ফেলি, মাদার টাং বাংলা, তাই ইউজ করে ফেলতে পারি। যেমন আমি আপনাকে কি বললাম যে ব্যাপারটা হচ্ছে কি, থেমেছে কিন্তু, তার মানে ব্যাপারটা হচ্ছে কি বললে একটা কমা আসবে, ঠিক আছে? তো আমরা বলে ফেলতেছি কিন্তু লিখতে গিয়ে পারছি না, এই জন্য পাংচুয়েশন গুলো আমাদের ধরতে একটু কঠিন লাগে, ঠিক আছে? বুঝতে পেরেছেন কি বলেছি? মানে এটা মুড বোঝায় আর কি সেন্টেন্স এটা মোট বোঝাচ্ছে, হ্যাঁ। ধ্রুব সাহেব বলেছেন একটু গোলমেলে লাগছে, কি গোলমেলে লাগছে একটু বুঝাই বলেন না শুনি। হ্যালো, জি স্যার, সেমিকলন গুলা একটু সেমিকলনের ইউজ গুলা স্যার একটু কম জানি তো স্যার, হঠাৎ করে দেখে একটু গোলমেলে লাগছে স্যার। এবার ইউজ করা শিখেন। অনার্স মাস্টার শেষ করার পরেও যদি সেমিকোলন ইউজ না করতে পারেন তাহলে জি তো স্যার, problem হয়ে যাবে, শিখতে হবে, ঠিক আছে? উপায় নেই জি আমাদের কাছে। জি স্যার, জি স্যার। তার মানে এখানে এই সেমিকোলনটাই কিন্তু একটা কনজাংশনের মতো কাজ করতেছে। কিন্তু এমন যদি হয় যে আপনি একটা মানুষকে অনেক ভালোবাসেন, তার পিছনে পুরো ভার্সিটি লাইফটা ব্যয় করছেন আপনি, ঠিক আছে? কিন্তু সে আপনার ভালোবাসার কোনো মূল্যই দিল না। আপনি একদিন মনে করেন গিয়া তার উপর খুব বিরক্তি নিয়ে বললেন যে হুট, তোমার আমি ভালোবাসি কিন্তু তুমি আমারে ঘৃণাই করছো জীবনভর। মানে পরের অংশে আপনি একটা জোর দিবেন, ঠিক আছে? কিংবা ধরেন আপনি একদিন খুব উদাস মনে তাকে বললেন তোমাকে আমি ভালোবাসি, অনেকক্ষণ একটা ব্রেক দিয়ে বললেন কিন্তু তুমি আমার ঘৃণা করো। এই যে আবার কথার ঢংটা, এই ঢংটা কোত্থেকে আসবে যে কোন একটা অংশে আপনি জোর দিবেন বা কোন একটা অংশে একটা বিশাল বড় ব্রেক দিবেন, এটা কোত্থেকে দিবেন? এটা দেওয়ারও একটা সিস্টেম আছে। সেই সিস্টেমটা কি? সেই সিস্টেমটা হচ্ছে ড্যাশ ইউজ করতে পারা। এখন এই যে স্পেশালি ব্রেক দেওয়াটা, এটা করা হয় কিসের মাধ্যমে? এটা করা হয় বেসিক্যালি এম ড্যাশের মাধ্যমে, ঠিক আছে? আই রিপিট, এটা করা হয় এম ড্যাশের মাধ্যমে, ঠিক আছে? এম ড্যাশ দিয়েই এই জোরটা দেওয়া হয়। তো জোরটা কিভাবে দেওয়া হয় আমরা দেখে আসি, ঠিক আছে? মনে করেন আপনি একটা বাক্য বললেন যে আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ঘৃণা করো। আমরা লিখি আসেন, হ্যাঁ, আমরা এক করে লিখি, দেখেন যে আই লাভ ইউ বাট ইউ হেট মি। মনে করেন আপনি এইটুকুই বললেন, ঠিক আছে? মনে করেন বললেন আই লাভ ইউ বাট ইউ হেট মি, এইভাবে লিখলেন। কিংবা ধরেন আপনি বললেন যে আই লাভ ইউ বাট ইউ হেট মি। একই বাক্য বেশ কয়েকবার লিখেছি, কেন লিখেছি পরে বোঝাচ্ছি। এখন ধরেন আপনি বললেন, এক নম্বরটা আসি, আপনি মনে করেন আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, বলার পরে আপনি জোর দিয়ে বললেন কিন্তু তুমি আমাকে ঘৃণা করো। এই যে তখনই আপনি এই বাটের আগে একটা এম ড্যাশকে বসিয়ে দিবেন। স্যার দেখা মাত্রই বুঝবে যে এই পরের অংশটা হয়তোবা জোর দেওয়া হয়েছে। কিংবা আপনি মনে করেন খুব এম্পাথেটিক্যালি, খুব ইনডিফারেন্টলি বললেন আমি তোমাকে ভালোবাসি কিন্তু তুমি আমাকে ঘৃণা করো। অনেক বড় ব্রেক দিয়ে উদাস হয়ে বললেন, এই ব্রেকটা বোঝাচ্ছে যে এটা, ঠিক আছে? আবার আপনি কি করতে পারেন? আপনি চাইলে এটাও কিন্তু করতে পারেন যে না, আমি বাটটাকে আগে রেখে বলবো যে আমি তোমাকে ভালোবাসি কিন্তু তুমি আমাকে ঘৃণা করো। এই যে আপনি কিন্তু এখন প্রস দিলেন কোথায়? বাট বলার পরে ব্রেক দিয়ে বললেন অনেক সময় নিয়ে। এই যে এখানে তাহলে ইউ এর আগে দিবেন, এইখানে দিবেন। আবার আপনি কি করতে পারেন? তাহলে এটাও করতে পারেন, এই বাট আপনি বলবেন না, আই লাভ ইউ বলার পরে আপনি একটা বড় ব্রেক দিয়ে ইউ হেট মি বলবেন, কিংবা আই লাভ ইউ বলার পরে খুব জোর দিয়ে ইউ হেট মি বলবেন যে আমি তোমাকে ভালোবাসি তুমি আমারে ঘৃণা করো। এখন আপনি কিন্তু বলেন নাই। এখন যদি নর্মালি বলতেন তাহলে আপনি সেমিকোলন দিয়ে আলাদা করতেন, কিন্তু আপনি এখানে জোর দিয়েছেন বা একটু উদাসীন ভাবে বলেছেন, তাই আপনি এই যে এখানে এসে এই সেমিকোলনটাকে ইউজ করার পরিবর্তে আপনি একটা এম ড্যাশ ইউজ করবেন, ঠিক আছে? এই হলো এম ড্যাশের 3টা এক্সপ্রেশন। বুঝতে পেরেছেন বিষয়টা? স্যার আবার এইটা স্যার। এটা একটু বললে ভালো হতো। হ্যালো, আবার স্যার, একটু বললে বুঝছি। ভালো হতো দেশের ব্যাপারটা স্যার। যখন আপনি কোনো কিছু বলার সময় কমা বা সেমিকোলন এই ধরনের ব্রেক গুলা দিবেন না, নর্মাল পজ গুলা দিবেন না। আপনি দিবেন কি একটু বড় ব্রেক বা একটু উদাসীন ভাবে পরের অংশটা বলবেন, বা আপনি একটু জোর দিয়ে বলবেন, ঠিক আছে? তখন আপনি কি করবেন? তখন আপনি এম ড্যাশ ইউজ করবেন। এখন এই জোর দেওয়া বলেন, উদাসীনতা বলেন বা ব্রেক দেওয়া বলেন, যাই বলেন না কেন, এটা তো আপনি অনেক জায়গায় দিতে পারেন। যেমন আপনি আই লাভ ইউ বলে ব্রেক দিয়ে ইউ হেট মি বললেন, তাই বাটের আগে আপনি দিলেন এম ড্যাশ। কিংবা আই লাভ ইউ বাট
এটা বলে তারপর ব্রেক দিলেন, তাহলে আপনি ইউ হেট মির আগে এম ড্যাশ দিলেন। কিংবা আপনি ধরেন আই লাভ ইউ বলে ব্রেক দিয়ে ইউ হেট মি বললেন, তাহলে মধ্যখানে এম ড্যাশ দিবেন। এক একটা এক এক রকমের এক্সপ্রেশন বোঝাচ্ছে। বুঝতে পারলাম ব্যাপারটা আমরা? হ্যাঁ দাদা। তো এখন যিনি বলেছেন যে তাহলে কি স্যার এম ড্যাশ এমফাসিস বোঝায়, এম ড্যাশ অনেক কিছু বোঝায়, এর একটা পার্ট হচ্ছে কি এমফাসিস, ঠিক আছে? এম ড্যাশ অনেক কিছু বোঝায়, কিন্তু এর মধ্যে একটা পার্ট হচ্ছে গিয়ে কি এমফাসিস। যেমন আপনি যদি বলেন যে শুন ভাই, আপনি যদি বললেন যে আমি অনেক অংশেই জোর দিতে পারি, এখন এমন যদি হয় যে আমি একটা এম ড্যাশ না, একটা এম ড্যাশ দেওয়া মানে কি পরের অংশটা এমফাসিস দেওয়া বা ব্রেক দেওয়া। আমি যদি বলি যে না, আমি বাক্যের মধ্যে কোনো একটা ওয়ার্ডের উপর স্পেসিফিক ভাবে এমফাসিস দেব, যেমন ধরেন আই লাভ ইউ বলার পরে বাট ওয়ার্ডটাকে আমি এমফাসিস দেবো, তারপরে গিয়ে আবার ইউ হেট মি বলবো, তাহলে কি করতে হবে? তখন দুইটা এম ড্যাশ ইউজ করতে হবে। এই যে দেখেন দুইটা এম ড্যাশ, এই যে তখন কিভাবে পড়বেন? আই লাভ ইউ বাট ইউ হেট মি, মানে আপনি কিন্তু বাটের আগে একটা ব্রেক রাখলেন, পরে একটা ব্রেক রাখলেন। মানে এই জিনিসটা পুরোটাই আপনার প্রেজেন্টেশন স্কিলের উপর নির্ভর করবে, আপনি কিভাবে প্রেজেন্ট করতে চাচ্ছেন। ডিড ইউ গেট ইট? জি স্যার। কমার পরিবর্তে ব্যবহার হচ্ছে। দেখেন কমার পরিবর্তে ব্যবহার করছেন, কিন্তু এক্সপ্রেশনে একটা ভিন্নতা আসবে, ঠিক আছে? ওকে স্যার, হ্যাঁ বলেন, শুনছি। স্যার এমডেস যদি ব্যবহার করি পরীক্ষার খাতায়, তখন যদি অনেক সময় এক্সপ্রেশনটা যদি স্যারের কাছে পছন্দ না হয়, তাহলে কি মাইনাস মার্কিং বা কোনো ধরনের নেগেটিভ ইমপ্রেশন পড়ার সুযোগ আছে বা সম্ভাবনা আছে? আপনি যদি সুন্দরভাবে এমড্যাশ ইউজ করেন, স্যারের কাছে এটা নেগেটিভ ভাবার কিছু নাই, ঠিক আছে? স্যার অবশ্যই এটা পজিটিভ ভাবেই দেখবে। যেখানে সবাই ওই ধ্যার ধেরে ইংলিশ লিখে অভ্যস্ত, আপনি সেখানে একটা জিনিস সুন্দর করে পাংচুয়েট করে দেখাতে পারছেন, স্যার তো খুশি হবে। স্যার আমরা যে কোনো ওয়ার্ডেই তো আপনি বললেন যে কোনো ওয়ার্ডে আমরা এমড্যাশ ব্যবহার করতে পারি। যদি কোনো ওয়ার্ডে আমরা এমফেসিস করতে চাই, তাহলে কি এটা আমরা এমড্যাশ ইউজ করতে পারবো সেখানে, তাই তো? বললামই তো এমফাসিস করার জন্য এমড্যাশটাকে ইউজ করা হয়। স্যার আমার একটা কোশ্চেন ছিল। দাঁড়ান একজন একটা শেষ করে নিই। বুঝতে পেরেছেন আপনি সবুজ স্যার? স্যার থ্যাংক ইউ। ওকে, এবার বলবেন হচ্ছে কি যেন বলতে নিয়েছিলেন, বলেন শুনছি। স্যার সবুজ বিশ্বাস। হ্যাঁ বলেন শুনছি। আর কেউ স্যার আছে? বলছিলাম যে বলেন বলেন। স্যার বলছিলাম যে এম ড্যাশের পরে যেহেতু আরেকটা সেন্টেন্সের মতো একটা কিছু হচ্ছে, তাহলে এটা কি ফুল স্টপের মতো কোনো কিছু, নাকি আমরা মানে যদি সেন্টেন্সের প্রথম যেটা ওয়ার্ড আছে ওটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে পারবো নাকি পারবো না, এরকম কোনো কিছু? না, এটা তো ক্লজ, এখানে ক্যাপিটাল লেটার বা স্মল লেটার ফ্যাক্টর না, এটা হচ্ছে একটা ক্লজ হিসেবে আসতেছে, ঠিক আছে? কারণ ক্লজ হিসেবে আসতে গিয়ে যদি আপনি এখানে কোনো নাম ইউজ করেন, তাহলে তো ডেফিনেটলি ক্যাপিটাল লেটার ইউজ করতেই হবে, তাই না? ওইটা তো আমার ইস্যু না, ইস্যু হচ্ছে এটা ক্লজ, এটা কিন্তু সেন্টেন্স না, এটা ক্লজ হিসেবে কাজ করতেছে, ঠিক আছে? এমড্যাশ কখনোই একটা সেন্টেন্সকে ব্রেক দেয় না, কারণ সেন্টেন্স বুঝানোর জন্য যে আগেরটা একটা সেন্টেন্স, সেখানে তোমার তিনটা পাংচুয়েশন ফিক্সড আছেই। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে আপনার ফুল স্টপ, কোশ্চেন এবং এক্সপ্লেনেটরি সাইন, ওটা তো ফিক্সড আছে আমার, কিন্তু এখানে তো ফুল স্টপ নেই, কোশ্চেন নেই, এক্সপ্লেনেটরি সাইন নেই, তাহলে এগুলো কোনোটাই কিন্তু আগেরটা সেন্টেন্স না, এগুলো ক্লজ, ঠিক আছে? স্যার আপনি বলছিলেন যে অনেক বড় একটা মানে পজ, এর জন্য আর কি বলছিলাম। আমি যতবারই বলি অনেক বড় হচ্ছে, আমি যদি বলি অনেক বড়, তারপরেও কিন্তু আমি বলি নাই যে আগেরটাকে আমি ফুল স্টপ, কোশ্চেন কিংবা এক্সপ্লেনেটরি সাইন দিয়েছি, দিলে এটা সেন্টেন্স হবে, ঠিক আছে? জি স্যার বুঝতে পেরেছি। সাধারণত মানুষের মনে করেন একটা হাত, এই হাতটা আমি যত বড় হাতই বানাই না কেন, যদি তার সাথে একটা কমপ্লিট বডি অ্যাটাচ না করে, এটা কিন্তু একটা মানুষ হবে না। আমি যত বড় ব্রেক দিই না কেন, যতক্ষণ না পর্যন্ত আমি ফুল স্টপ দিচ্ছি না, আমি কোশ্চেন মার্ক দিচ্ছি না, এক্সক্লেমেটরি সাইন দিচ্ছি না, ওটা সেন্টেন্স হচ্ছে না ভাই। কিন্তু আমি তো এখানে দেই নাই এই সেন্টেন্স, এই চিহ্নগুলো দিয়েছি আমি, দিলে বলতে পারতেন যে হ্যাঁ আগেরটা সেন্টেন্স, আমি তো দেই নাই ভাই, দেখেন, ঠিক আছে? জি স্যার বুঝতে পারছি। Oh, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। সো এখন আপনি শিখলেন কি এম ড্যাশ, এখন এই ড্যাশের মধ্যে গিয়ে আরেকটা ড্যাশ আছে, সেই ড্যাশটা কি? ওই ড্যাশটা হচ্ছে এন ড্যাশ, যদি এটা আমাদের ক্লাসের তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, তারপর আমরা একটু দেখে দিচ্ছি, ঠিক আছে? যে দেখে রাখেন। ওকে, এন ড্যাশের কাজটা কি আমি একটু বলি। এন ড্যাশের কাজই হইলো ভাই, ও যে কোনো কিছু রেঞ্জ প্রকাশ করে, ঠিক আছে? মানে এটা আপনারা হর হামেশা ইউজ করতেছেন আপনাদের লেখালেখিতে। যেমন ধরেন যে তুমি ভাই একটা কাজ করো, তুমি 10টা থেকে তুমি হচ্ছে মনে করেন যে
11টা পর্যন্ত থাকো, এই যে আমরা রেঞ্জ গুলা বুঝাই, ঠিক আছে, তখন কিন্তু এগুলো সবই হচ্ছে মধ্যে যে দাগটা দেন এটা হচ্ছে আপনার কি বলে এই এন ড্যাশ বুঝায়, ঠিক আছে, রেঞ্জ বুঝাতে হচ্ছে এন ড্যাশ, আর ওই যে এমফাসিস ব্রেক আলাদা করা এগুলো সবই হচ্ছে এম ড্যাশের কাজ। একজন বলছেন এম ড্যাশের এক্সাম্পল 3টি কি কম্পাউন্ড সেন্টেন্স বলবো? ডেফিনেটলি বলবেন, কারণ আপনার এখানে একাধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, কোন ডিপেন্ডেন্ট ক্লজ নেই। জাহিদ সাহেব বুঝতে পারছেন ব্যাপারটা? জি স্যার। ওকে, তো আমরা তাহলে বুঝে গেলাম যে এম ড্যাশ ভার্সেস হচ্ছে এন ড্যাশ, ঠিক আছে। এখন একটা মজার বিষয় বলি যে ভাই এটার নাম এম ড্যাশ কেন, এটার নাম হচ্ছে এন ড্যাশ কেন, এটাও ক্লিয়ার করে দেই। মনে রাখবেন এই যে আপনি এম লিখতেছেন অথবা এন লিখতেছেন, এই এম বা এন লিখতে গিয়ে, সরি এটা ছোট হাতের হবে, এম হবে আর হচ্ছে এন হবে, এই এম লিখতে যেইটুকু জায়গা লাগতেছে হরাইজন্টাল ভাবে অর্থাৎ দুইটা এন এর মতো, ওই ড্যাশের সাইনটা এইটুকু হলে এটাকে বলা হয় এম ড্যাশ, আর এন এর জন্য হলে যেটা হয় সেটাকে বলা হয় হচ্ছে এন ড্যাশ। তার মানে এম ড্যাশের সাইজটা এন ড্যাশের চাইতে কম্পারেটিভলি একটু বড় হয়ে থাকে, ঠিক আছে। এখন আপনি বলতে পারেন ভাই আমরা তো আমরা এটাও শুনছি শুধু একটা ড্যাশ শুধু একটা হাইফেন, এগুলা কি? এগুলো আলোচনার প্রেক্ষাপটে এক এক করে আসবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তাহলে আমরা আজকে ক্লাসে কি কি শিখলাম একটু আমরা একটু রিভিউ করি। হ্যাঁ, আমরা শিখলাম হচ্ছে আজকে, আমি একটু পরে এটার পিডিএফ ফাইলটা দিয়ে দেবো আপনাদেরকে। আমরা শিখলাম হচ্ছে আজকে সেন্টেন্স কাকে বলে, ক্লজ কাকে বলে, ক্লজের ক্লাসিফিকেশন, সেন্টেন্সের ক্লাসিফিকেশন, তারপর ডিপেন্ডেন্ট ক্লজের ক্লাসিফিকেশন, এরপর শিখলাম হচ্ছে আপনার কনজাংশন, এদের পাংচুয়েশন, এম ড্যাশ আর হচ্ছে এন ড্যাশ। একেবারেই রুডিমেন্টারি ডিসকাশন, কিন্তু এই ডিসকাশন গুলোই যখন আপনার ওই যে বললাম বড় বড় বাক্যের দিকে যাবে তখন হচ্ছে গিয়ে আপনাদের মাথাটা নষ্ট হবে, ঠিক আছে। সো বারবার বলতেছি, ভিডিও রেকর্ড ফাইল দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাজ হচ্ছে আমাদের কি করে দেওয়া, কি বলে এই ক্লাসগুলোকে সুন্দর করে নোট করে ফেলা, ঠিক আছে, সো দ্যাট আপনি আমার ক্লাস থেকে একটা বেনিফিট নিয়ে যেতে পারেন, ঠিক আছে। সো রাইট নাও ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন জিজ্ঞেস করতে পারেন। দাদা গত ক্লাসে 9 নাম্বার সেন্টেন্সটার মধ্যে এরকম এক ড্যাশ দিয়ে মানে ফার্দার আরো অনেক কিছু অ্যাড করেছিলেন, ওটা কি হ্যাঁ, রকম? ওটা পরে পড়বেন, ওগুলো শিখে নিতে হবে আপনাদেরকে, ঠিক আছে, এগুলো এখন কিছুই শিখে নিতে আপনাদেরকে, ঠিক আছে, এগুলা এখন আলোচনাটা আসে নাই। আচ্ছা দাদা, বলেন, শুনতেছি। হচ্ছে যে ক্লজ যে 3 প্রকার, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব আর নাউন ক্লজ, আমাদেরকে একটু মানে এক্সাম্পল দিয়ে দেখা দিবেন কোনটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ? সামনে যায়নি, জাস্ট ক্লাসিফিকেশনটা আচ্ছা, নেক্সট ক্লাসে তাহলে আসবে, আস্তে আস্তে আসবে, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। দাদা বলেন, শুনছি। দাদা 3 নম্বর সেন্টেন্সটা কি পুরোটাই একটা ক্লজ? আই লাভ কোনটা? ইউ বাট না, কেন পুরোটা একটা ক্লজ হবে কেন ভাই? আপনি তো দেখতেই পাচ্ছেন যে সেন্টেন্স এন্ডিং পাংচুয়েশন আপনার কাছে একটা আছেন এখানে। হ্যাঁ দাদা। তার মানে এখানে এই যে সেন্টেন্স এন্ডিং পাংচুয়েশন থাকলে কি বলেছিলাম, এই যে দেখছেন সেন্টেন্স এন্ডিং পাংচুয়েশনটা থাকলে আমরা বলেছিলাম যে তার আগের পুরোটা একটা সেন্টেন্স। তার মানে আই লাভ ইউ বাট ইউ হেট মি পুরোটা একটা সেন্টেন্স, কিন্তু এর মধ্যে এখন দুইটা অংশ, একটা হচ্ছে আই লাভ ইউ আর একটা হচ্ছে ইউ হেট মি, এরা হচ্ছে ক্লজ। কারণ কি, এদেরকে কেটে নিয়ে আমি আলাদা বাক্য বানাতে পারবো, ঠিক আছে। একজন বলেছেন এম ড্যাশ কি কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করা যাবে? অবশ্যই যাবে, এটা পরে শিখবো আমরা, আস্তে আস্তে আসবে, সবকিছু আসবে, টেনশন নিয়েন না। নেক্সট কোশ্চেন বলেন, শুনতেছি। হ্যালো, আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার 18 তারিখের এডি এক্সামের আগে আপনার কি কোনো স্পেশাল ক্লাস কি নেবেন? না না, এক ভাই শুনুন, এই সকল একদিনের স্পেশাল ক্লাসে কিছুই হয় না, ঠিক আছে। যে পড়ছে সে দেখবে, এই সকল একদিনের স্পেশাল ক্লাসে কিচ্ছু হয় না, ঠিক আছে। স্যার আরেকটা জিনিস একটু বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে স্যার অনেকদিন আসলে পড়াশোনার সাথে কানেক্টেড না থাকায় আসলে কোনো ডেটা রেডি নেই। তো এরকম গ্রুপে যদি কোনো পিডিএফ বা এরকম কিছু আপলোড করেন তাহলে ভালো হতো আর কি। না, আপনি এই মুহূর্তে 18 তারিখ এক্সামের জন্য যেটা করবেন সেটা হচ্ছে বর্তমান ক্রাইসিসে যত কিছু ইস্যু আছে সব পড়ে যাবেন। যেমন ধরেন আপনার রিজার্ভ ক্রাইসিস চলতেছে, ঠিক আছে, করাপশন নিয়ে প্রবলেম চলতেছে, মুদ্রাস্ফীতি চলতেছে, রাশিয়া ইউক্রেন ওয়ার চলতেছে, চায়না তাইওয়ান ক্রাইসিস চলতেছে, ঠিক আছে, তারপর সৌদি আরব তেলের দাম নিয়ে
আমেরিকার সাথে একটা ক্রাইসিস চলতেছে, তারপর জি স্যার। হচ্ছে দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, তারপর উত্তরবঙ্গের দিকে মনে হয় গবাদি পশুর গায়ে একটা কি ডিজিজ জি যেন স্যার, দেখা একটা নতুন গেছে। রোগ আসছে। হ্যাঁ, তারপরে হচ্ছে সাইক্লোন গেল, আমফান গেল, ঠিক আছে। তারপরে হচ্ছে জনসংখ্যা 800 কোটি টাচ করছে। তারপর হচ্ছে আসন্ন দিনে এসডিজি কিভাবে অর্জন করা যেতে পারে, ক্লাইমেট চেঞ্জ কিভাবে ডিল করতে পারেন, এই ইস্যু রিলেটেড ডেটা পড়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা দেখবেন যে আপনি যেটাই আসল আপনি লিখতে পারতেছেন, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, নেক্সট কোশ্চেন। দাদা আপনি যে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের কথা বলছেন আর একটা একের অধিক ডিপেন্ডেন্ট ক্লজের, ওইটাকে বলছেন কমপ্লেক্স সেন্টেন্স। এটা তো মনে হয় কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স এরকমও মানে বলা যায় মেবি। ভাই এই নামগুলো বাদ দেন, ওটা ওখানে ডিপেন্ডেন্ট ক্লজ আছে মানে ওইটা কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে। ওকে, ওই সকল নাম বাদ দিয়ে দেন, ওগুলো আমাদের লাগবে না। ওকে, শেষ। ওই দিন মনে করবেন যে বাঘে খেয়ে ফেলছে ওই কমপ্লেক্স কম্পাউন্ড, ঠিক আছে। তাহলে আমি যদি এখন বলি যে আমার সেন্টেন্সের মধ্যে একের অধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, তাহলে আমি বলতেই পারি সিম্পল সিম্পল সেন্টেন্স বলবো। এখানে তো কনজাংশন ছাড়া তো একের অধিক ওটাই তো বললাম যে এগুলাই হচ্ছে আমাদের দেশের প্রবলেম, ঠিক আছে। একটা সেন্টেন্সে যখন আপনার ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে সেই সঙ্গে সঙ্গে কমপ্লেক্স হয়ে যাবে, তাকে আবার কমপ্লেক্স কম্পাউন্ড নামে টাকার দরকারটা কি, তাই না? হ্যাঁ, যে আপনি উপরে উঠেও নিচে আসেন, আপনি কমপ্লেক্স হয়েও কম্পাউন্ড নাকি? স্যার মেবি হচ্ছে বাট এন্ড অর এগুলো যুক্ত হয় তখন, ওই জন্য কমপ্লেক্স করে ফেলে, জানি না ভাই, কম্পাউন্ড করে ফেলে। আমি এগুলোর বিরুদ্ধে, ঠিক আছে। আরে ভাই, আমার যদি দুধের মধ্যে এক্সাম্পল না দেয়, আমার যদি ডিপেন্ডেন্ট ক্লজ চলে আসে, সে যদি কমপ্লেক্স হয়ে যায়, তার সাথে কম্পাউন্ড দরকার নেই আমার, তাই না? ঠিক আছে, ওকে। ওটা কমপ্লেক্স মানে কমপ্লেক্স হয়ে গেছে, ওটাকে কম্পাউন্ড করবেন কেন? কোনো দরকার নেই আমাদের, ঠিক আছে। আমি এটা কমপ্লেক্সই বলি সবসময়। একজন কি বলেছেন যে এডি জি কে, আপনি প্রশ্নটা বুঝতে পেরেছেন? যিনি কমপ্লেক্স কম্পাউন্ড বলেছেন, আপনি কমপ্লেক্সই বলবেন। হ্যাঁ জি স্যার, বুঝছি। আমি অবশ্য বই থেকে বলছিলাম, ওই জন্য রেফারেন্সটা দেওয়া না আছে। না না, দরকার নেই, আমাদের এখন আর দরকার নেই, ঠিক আছে। আমরা কমপ্লেক্সই বলবো, ঠিক আছে। কারণ আমার জিনিসটা, ব্যাপারটা হচ্ছে যে আমার যদি আপনি যদি ওটা কমপ্লেক্স কম্পাউন্ড বলেন, তাহলে আমি ওই যে বললাম তো, আমি ওটা কি বলবো, কি বলে আমি বলবো হচ্ছে আপনার সিম্পল সিম্পল সেন্টেন্স, ঠিক আছে। ওখানেও সিম্পল, ওইখানেও সিম্পল ভাব আছে, ওকে, তাই না? সো ওই ডেফিনেশনগত প্যাচে আমার যাওয়ার দরকার নেই, কারণ আপনি এখানে অনেক ডেফিনেশন দেখবেন যে ডেফিনেশনগুলো বইয়ের সাথে মিলবে না, একটু ভিন্ন জিনিসপত্র পাবেন, ঠিক আছে। কারণ রাইটিং এ গিয়ে সে গ্রামারটা অন্যভাবে আচরণ করে। ওই আমি বললাম না যে পাংচুয়েশনে গিয়ে কি বললাম যে এটাই মানতে হবে, এরকম কোনো নিয়ম নাই। কিন্তু এক্সপ্রেশনের দিক থেকে চিন্তা করলে আপনি কিভাবে জিনিসটাকে অ্যানালাইসিস করতে পারেন, ঠিক আছে, এই জিনিসগুলা এইভাবে আসবে। যেমন আপনি হয়তো বা ভাবতেছেন কেন এটা কমপ্লেক্স কম্পাউন্ড বলবো না, আপনি বলেন, সমস্যা নাই, কিন্তু আমি এটাকে ইজি করে বলবো কমপ্লেক্সই বলেন, ঠিক আছে। এখন আপনি বলতে পারেন যে শোন ভাই, যদি এটা আমাদের এমসিকিউ গ্রামার আসে তাহলে কি উত্তর দিব? সেখানে আমি বলবো ভাই, এমসিকিউ গ্রামার আসলে এমসিকিউ এক্সপার্টরা যা বলবেন তাই অ্যান্সার দিবেন। তখন আপনি বলতে পারেন যে ভাই তাহলে আপনি কেন আমাকে ভুলটা শিখাচ্ছেন? সেখানে উত্তর আছে, উত্তরটা হচ্ছে যে ভাই, আপনাকে যে মানুষ সারা জীবন কনজাংশনকে লিঙ্কার বলে আসছে, তাদেরকে তো আপনি বলেন নাই ভুল শিখাচ্ছেন কেন, ঠিক আছে। সো ওই নাম নিয়ে মারামারি করার দরকার নেই আমাদের রিটেন ক্লাসে, আমরা রিটেনটা শিখবো, ওকে। হ্যাঁ, নেক্সট কোশ্চেন। আর কোনো কোশ্চেন আছে বলেন, শুনতেছি। দাদা হচ্ছে আপনি যে বললেন যে 3 নাম্বার যে সেন্টেন্স আছে যে আই লাভ ইউ বাট ইউ হেট মি, এটাকে আমরা আই লাভ ইউ ইউ হেট মিও লিখতে পারি। পারেন, কোনো সমস্যা নেই, হ্যাঁ পারেন। মানে আমার এখানে প্রশ্ন হচ্ছে যে এখানে আই লাভ ইউ ইউটাও তো হচ্ছে আমার প্রোনাউন, আবার যে আমার ইউটা আবার একসাথে আসতেছে, এটাও প্রোনাউন। দুইটা প্রোনাউন কি এইভাবে একসাথে আসতে পারে? কেন, আমি আপনাকে তো বুঝিয়ে দিছি রে ভাই, আমি তো বুঝিয়ে আসছি, তাই না? আমি যে বুঝিয়ে দিছি না যে যখন এই যে আই লাভ ইউ ইউ হেট মি আসতেছে, তখন তো বলেই দিছি যে আপনি মধ্যখানে একটা সেমিকোলন দিবেন। ক্লাসটা মন দিয়ে শুনতে হবে। জানা দাদা, আমি আসলে সরি, আমি এটা মানে সেমিকোলন দিতে হবে, এটা তো মাস্ট, মানে আমি এটাই বলতে চাচ্ছিলাম আর কি, যে তাহলে তো এটাই। যখন দুইটা প্রোনাউন পাশাপাশি চলে আসতেছে, আই মিন কানেক্টেড না, হ্যাঁ প্রোনাউন থাকতে পারে কানেক্টেড, না থাকলে তো অন্য সমস্যা। এখানে দুইটা ক্লজ যেহেতু আলাদা, সো আমাকে এখানে একটা সেমিকোলন দিতে হবে, ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম। দাদা পিডিএফ এর বাইরে কি আমরা কোনো
কোন বই কিনবো একটু বলবেন? না, কোনো বই কিনতে হবে না। আপনি টাকা দিয়ে পড়তেছেন, আমার কাছে বই কিনবেন কেন? আমি তো আপনাকে বই রেফারেন্স দিয়ে কিনতে হবে, তাই না? কোনো বই কিনতে হবে না, শুধু পেপার করবেন বেশি বেশি করে। স্যার বলেন, শুনতেছি। স্যার আমি তো আউটলাইনটা পাই নাই। আপনি যে কোথায়? আউটলাইনটা পান নাই, তবে আপনি ভর্তি হইছেন কোন জায়গা থেকে দেখে, মানে কি দেখে স্যার ভর্তি? আপনার আইডিতে একটা পোস্ট দেখছিলাম। আমার ওই পোস্টেই দেখবেন, তার আগের পোস্টের ঘাটলেই দেখবেন, ওইখানে আউটলাইনটা দেওয়া আছে, ঠিক আছে? খুব সুন্দর করে দেওয়া আছে। স্যার একটা কথা বলতাম। হ্যাঁ, বলেন, শুনতেছি। মানে স্যার ভালো লাগলো স্যার ক্লাস, আমি স্যার নতুন অনেক কিছু শিখলাম। কিন্তু স্যার আমি স্যার প্রথম ক্লাসটা করে নাই, তো মানে স্যার আমাদের হোমওয়ার্ক ক্লাসে কিছু করাই নাই প্রথম না না ক্লাসে না মানে স্যার বুঝছি সেটা, আপনি তো বলছেন এটার দরকার নাই। মানে স্যার আপনি বললেন না যে এই ক্লাস থেকে যদি মানে উপকৃত হবেন, স্যার কিভাবে উপকৃত হবেন? মানে স্যার আপনি কি কোনো টাস্ক দিবেন সেই অনুযায়ী বাসায় পড়তে হবে, না মানে বললেন যে রেকর্ডেড আমি সেটা ভিডিও? মানে বলবো, স্যার আমি সেটা বলবো। আমি ও আচ্ছা, কোশ্চেন ঠিক সেট আছে করে নিই, তারপরে আমি বলবো। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, ধন্যবাদ। হ্যাঁ, আর কোনো কোশ্চেন আছে কি, আপনি বলেন। স্যার একটা কোশ্চেন ছিল, বলেন। এই যে এখানে ক্লজের মধ্যে যে স্যার, প্রথমটা লিখছেন আই লাভ ইউ বাট ইউ হেট মি, এটাকে হ্যাঁ। ক্লজ বোঝাচ্ছেন না নিচের দিকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন। ক্লজ বোঝাচ্ছেন, তো এটা তো একটা সেন্টেন্সও হইতে পারে না, তাহলে এটাকে মানে ক্লজ হিসেবে কেন মানে? ওই যে আমি কিন্তু বারবার বলেছি যে আমি যেটা বলছি সেটা মন দিয়ে বুঝেন। এটা যদি সেন্টেন্স হয় তাহলে সেন্টেন্স এন্ডিং পাংচুয়েশন থাকবে। আপনি তো আই লাভ ইউ বলার পরে ফুল স্টপ দেন নাই, কোশ্চেন দেন নাই, এক্সক্লেমেটরি সাইন দেন নাই, তাহলে আমি কেন সেন্টেন্স বলবো রে ভাই? পুরাটা একটা সেন্টেন্স, এটা বলতেছি আমি। পুরোটা একটা সেন্টেন্স, সেটা তো অবশ্যই, সেটা তো নির্দ্বিধায়। সেন্টেন্স বোঝাচ্ছে তাই ক্লজ যেখানে লিখছেন। কোথায় ক্লজ লিখছি? মানে এই যে ক্লজ লেখার পর একটা লাইন লিখছেন আই লাভ ইউ বাট ইউ হেট মি। না রে বাবা, আমি বলছি যে ক্লজের ক্ষেত্রে পাংচুয়েশন গুলা কিভাবে ইউজ করা হয় সেটা আমরা দেখব, তাই আমি ক্লজ লিখেছি। যেমন উপরে আমি দেখিয়েছি যে সেন্টেন্সের ক্ষেত্রে কিভাবে পাংচুয়েশনটা ইউজ করব, তাই সেন্টেন্স লিখেছি, ঠিক আছে? এখানে ক্লজ বার নিচে গেলে ক্লজ বোঝাই নাই। কথাগুলো মন দিয়ে শুনবেন যখন ক্লাস নিচ্ছি, ঠিক আছে? ওকে, আর বুঝতে পেরেছেন আপনি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ওকে। আর কোনো কোয়েরি আছে এই লেকচারটা নিয়ে? থাকলে বলতে পারেন। আচ্ছা, আশা করি নাই। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার দেখেন আমরা যা পড়লাম তা কিভাবে নোট করবেন। নোটগুলো হচ্ছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে একটু ভালো করে বুঝে নেন সুন্দর করে, আমি এক কথা বারবার বলবো না, ঠিক আছে? নোটটা হচ্ছে আপনারা একটা রাখবেন, কি বলে, একটা নোটবুক রাখবেন, ঠিক আছে? বা খাতা রাখবেন। এই নোটবুকে গিয়ে আপনারা মিনিমাম 4টা কালার, ঠিক আছে, 4টা কালার ইউজ করবেন। আমি যেমন বিভিন্ন ধরনের কালার ইউজ করে করে বোল্ড করে করে আন্ডারলাইন করে বোঝাচ্ছি, জিনিসগুলোকে নোট করবেন। এবং নোট করার সময় গিয়ে আপনাদের কাজ হচ্ছে কি জানেন, যেই জিনিসটা শিখবেন ওই জিনিসটার কমপক্ষে 5টা এক্সাম্পল লিখবেন। কিরকম? যেমন ধরেন সুমন ভাই আপনারা কি বলছে সেন্টেন্সের সংজ্ঞাতে গিয়ে, যে আমরা যখনই কোনো সেন্টেন্স এন্ডিং পাংচুয়েশন পাবো তার আগের অংশটাকে আমরা সেন্টেন্স বলবো। তো আপনি পত্রিকা থেকে 5টা বাক্য লিখবেন, যে আচ্ছা এই 5টা বাক্যের শেষে আমার একটার পরে ফুল স্টপ আছে, একটার পরে কোশ্চেন আছে, একটার পরে এক্সক্লেমেটরি সাইন আছে, তাহলে এগুলো সেন্টেন্স। এরকম 5টা এক্সাম্পল লিখলাম। এরপর কি বললাম, যে ক্লজেরই কোনো একটা অংশ যাকে বাক্য বানানো যায় চাইলে সেটা হচ্ছে ক্লজ। তো আপনি কি করবেন, এরকম 5টা বাক্য লিখে দেখাবেন যে এই বাক্যের এই অংশটা চাইলে আমরা আলাদা করতে পারি, সো এটা একটা ক্লজ, ঠিক আছে? তো এখন আপনি যদি বলেন যে ভাই আমার এগুলো খুঁজতে একটু সমস্যা হবে, আমি কি করতে পারি? তাহলে নিজে নিজে বানিয়ে নিবেন। যেমন মনে করেন বললেন যে মনে করেন আমি লিখলাম যে রাশিয়া হ্যাজ ইনভেডেড ইউক্রেন and this assault has resulted in a dramatic chaos in EU. এই একটা বাক্য মনে করেন পাইছেন বা নিজে লিখে নিলেন, এই যে আপনি আন্ডারলাইন করলেন যে ভাই রাশিয়া হ্যাজ ইনভেডেড ইউক্রেন, আমার এটা একটা ক্লজ, তারপরে এই যে দিস হ্যাজ রেজাল্টেড ইন, এটা একটা কি বলে আপনার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এরকম করে মানে ক্লজ আপনি ভাগ ভাগ করলেন, যেই নিয়মটা আপনি পড়বেন সেই নিয়মটাই মিনিমাম 5টা না পারলেও 2টা বা 3টা করে এক্সাম্পল দিয়ে 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 নোট করবেন, ঠিক আছে? এইভাবে নোট করে রাখবেন। এবং এই যে পড়তেছেন পত্রিকা পড়ার সময় এই জিনিসটাকে সামহাউ কোরিলেট করা শিখতে হবে, যে যেটা পড়লাম সেটা কি আদতে আমার এখানে আছে কিনা, মানে আমি যেটা পড়লাম
এই যে আজকে যে ক্লাসটা করলাম, এই ক্লাসটা আমার পত্রিকাতে আছে কিনা, ঠিক আছে? দেখবেন যে আস্তে 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 সবগুলো জিনিস আপনার লেখার মধ্যে আসতেছে এবং পত্রিকার মধ্যেও পাবেন আপনি, এবং এটা আপনাকে হ্যাবিট করে দিবে, ঠিক আছে? এই হলো হোম টাস্ক। ওকে, তাহলে আজকে লেকচার এখানেই শেষ করছি। আমি চেষ্টা করবো কালকের মধ্যেই আপনাদেরকে ভিডিওটা দিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ, এন্ড হচ্ছে নমস্কার সবাইকে, গুড নাইট। আসসালামু আলাইকুম স্যার।